এই শহরে চাকরি নামক শব্দটা বড়ই অদ্ভুত। টাকা আছে তো চাকরি আছে, আর টাকা নেই তো চাকরিও নেই। যেখানে চাকরির ইন্টারভিউ দিতে যাই সেখানে লক্ষ লক্ষ টাকা দাবি করে বসে, যা আমার পক্ষে দেওয়া একদম অসম্ভব। আমি সাধারণত গরিব ঘরের সন্তান, কিন্তু তারপরে অনেক কষ্টে মাস্টার শেষ করেছি। আর এই পড়াশোনার খরচ বাবা নিজেই বহন করতেন। বাবা ছিলেন দিনমজুর, আর আমি পাশাপাশি টিউশনই করতাম, আর এতে কোনো মতে চলে যেত। কিন্তু এখন আর বাবা নেই, নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। বাবা মারা যাওয়ার 6 মাস আগেই বাবার শরীর অনেক খারাপ ছিল, তাই হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার সবকিছু ভালো করে চেক আপ করে বলল বাবা নাকি একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আর এমনিতেও আরেকটা সমস্যা আছে। সেজন্য তাড়াতাড়ি যদি অপারেশন না করে তাহলে বাবা আর বেশি দিন বাঁচবেন না। আর এই অপারেশন এবং সব কিছুর জন্য মোট 10 লাখ টাকা লাগবে, যা শুনে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিলাম। 10 লাখ টাকা কেন? আমাদের মতো গরিবের কাছে 1 লাখ টাকাও তো নেই। সারাদিন শুধু বসে বসে ভাবতাম কিভাবে টাকা জোগাড় করব আর কিভাবে বাবাকে বাঁচাবো। তারপর হঠাৎ মাথায় এলো আমাদের গ্রামের চাষি জমি বিক্রি করলে হয়তো 10 লাখ টাকা পাওয়া যেতে পারে। তাই দেরি না করে জমিটা বিক্রি করে দিলাম। কিন্তু এত তাড়াতাড়ি 10 লাখ টাকা কেউ দিতে চায়নি, তাই 5 লাখ টাকায় বিক্রি করেছি। কিন্তু আরও 5 লাখ টাকার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু কেউ দেয়নি। আর তখনই শেষ পর্যায়ে আমাদের গ্রামের চেয়ারম্যান চাষে টাকাটা দিয়েছে, তাই সুন্দরভাবে অপারেশনটা হয়েছিল। তারপর বাবা প্রায় 4 মাস খুব ভালোই ছিল, কিন্তু হঠাৎ এই 2 মাস আগে আমাদের ছেড়ে চলে গেল। এখন আর পারছি না, একটা চাকরি খুবই প্রয়োজন। এই পৃথিবীতে এখন আমার আপন বলতে মা এবং আমার একটা ছোট ভাই ছাড়া আর কেউই নেই। বাবা মারা গেছে 2 মাস হবে, আর মায়ের শরীরটা বেশি একটা ভালো না। ছোট ভাই এখন স্কুল লাইফ শেষ করে কলেজ উঠেছে, তাই এর খরচ এখন অনেক বেড়েছে, যা আমারই বহন করতে হয়। আর মায়ের ওষুধের টাকাটাও পাঠাতে হয়, তাই কোনো মতে 4টা টিউশনি করে গ্রামে টাকা পাঠাতাম এবং আমিও চলতাম। কিন্তু এখন আর এই টিউশনি দিয়ে হচ্ছে না, কারণ ছোট ভাই কলেজ উঠেছে, তাই এখন ওর খরচও বেড়ে গেছে। যাই হোক, সব কিছু তো শুনলেনি। আসলে শহরে বিনা টাকায় চাকরি পাওয়াটা খুবই কষ্টকর, কিন্তু তবুও হাল ছাড়েনি। প্রতিদিন সকাল থেকে শুরু করে সারাটা দিন চাকরি খুঁজি, আর দিন শেষে টিউশনি করাই। আজ শরীরটা অনেক ক্লান্ত লাগছে, তাই আর চাকরি খুঁজতে যাওয়া হয়নি। ঘুম থেকে উঠেছি 10টার দিকে, তারপর ফ্রেশ হয়ে হোটেলে গিয়ে নাস্তা করে রুমে এসে জেনে ফেসবুকে ঢুকবো, ঠিক তখনই মোবাইল একটা মেসেজ আসলো। আর মেসেজটা ছিল চাকরির ইন্টারভিউ। তার মানে আমাকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আগামীকাল যেতে বলেছে। কিন্তু এতে আমি তেমন খুশি হইনি, কারণ ইন্টারভিউ শেষ হলেই তো টাকা চাইবে, আর সেই টাকা দিতে পারবো না বলে চাকরি হবে না। কিন্তু তবু আমি যাব, কারণ সবাই তো ঘুষখোর না, হাজারের মধ্যে একজন তো ভালো মানুষ আছেই। তারপর দিনটা কোনো মতে কাটিয়ে পরদিন 9টার দিকেই বেরিয়ে পড়লাম চৌধুরী গ্রুপ, মানে ওই কোম্পানির হেড অফিসে। আমি যখনই অফিসের ভিতরে ঢুকলাম ঠিক তখনই আমার মনটা খারাপ হয়ে গেল, কারণ আমার মতো আরও অনেকেই এখানে ইন্টারভিউ দিতে এসছে। জানি না তো মানুষের ভিড়ে আমার চাকরিটা পাবো কিনা। আমি চুপচাপ এক সাইডে বসে আছি, আর সবাই এক এক ইন্টারভিউ দিতে ভিতরে যাচ্ছে। কিন্তু যারা ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছে তাদেরই মন খারাপ। বুঝতে পারছেন ওদের মন খারাপ কেন? হয়তো চাকরি হয়নি। একে একে সবার ইন্টারভিউ শেষ হতেই পিয়ন এসে আমার নাম ধরে ডেকে ভেতরে যেতে বলল। তাই বসা থেকে উঠে শার্টটা ঠিকভাবে করে নিলাম, আর ভেতরে গিয়ে দেখি একটা মেয়ে অ্যাডমিন চেয়ারে বসে আছে। সে ফাইলে কি যেন লিখছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে অনেক স্মার্ট এবং সুন্দরী, কিন্তু চেহারাটা তেমন দেখা যাচ্ছে না, কারণ তার চুলগুলো সামনের দিকে ঝুঁকে আছে। আমি একটু ভিতরে যেতে মেয়েটা ফাইল লিখতে লিখতে আমাকে বলল, সামনের চেয়ারে বসে আপনার ডকুমেন্টগুলো টেবিলে রাখুন। কথাটা বলতে আমি দেরি না করে সামনের চেয়ারে বসে থাকা ডকুমেন্ট টেবিলে রাখলাম। তো ইন্টারভিউ শুরু করি। কথাটা বলে মেয়েটা আমার দিকে তাকাতেই আমার বুকের মধ্যে ধুক করে উঠলো। এক কথায় ভূত দেখার মতো চমকে গেলাম। আর মেয়েটাও কেমন যেন ভূত দেখার মতো করে আমার দিকে হুট করেই বলে উঠলো, তুমি? আমি কি বলবো বুঝতে পারছি না, তাই কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, তুমি? মেয়েটা আমার কথা শুনে কিছুটা রেগে বলল, শাট আপ! কোন সাহসে আপনি আমাকে তুমি করে বলছেন? ভুলে যাবেন না, আমি এই কোম্পানির এমডি, আর আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন। কথাটা একটু রেগেই বলল। আমি মেয়েটার কথায় কোনো জবাব না দিয়ে আমার ফাইলটা হাতে নিয়ে, সরি ম্যাম, কথাটা বলেই চলে যাব। ঠিক তখনই মেয়েটা বলল, আরে আরে মিস্টার নীরব, কোথায় যাচ্ছেন? ইন্টারভিউ দেবেন না? আমি মেয়েটার কথা শুনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কিছুই বললাম না। বাই দ্য ওয়ে, আপনাকে দেখে মনে হচ্ছে এই চাকরিটা আপনার অনেক প্রয়োজন, তাই না? জি ম্যাম, আসলে চাকরিটা খুব প্রয়োজন। তাহলে আর কি, কাল থেকে অফিসে আসতে পারেন, আপনার চাকরি হয়ে গেছে। আমি মেয়েটার কথা শুনে একটু বিশ্বাস করতে পারছি না, এত সহজে কিভাবে চাকরিটা দিয়ে দিল। কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি চাকরি দেওয়ার বিশ্বাস হচ্ছে না। কিন্তু তবু আমার ডকুমেন্ট সামনে গিয়ে দিয়ে বললাম, ম্যাম আমার ডকুমেন্ট। তার
করার প্রয়োজন নেই, নতুন করে আর কি দেখবো। যাই হোক, স্যালারির বিষয়ে ক্লিয়ার করে দেওয়াই ভালো মনে করছি। জি ম্যাম। মিস্টার নীরব, স্যালারি কিন্তু 20,000-এর উপরে পাবেন না, তারপর ঈদ বোনাস ফুলই পাবেন, তা নিয়ে চিন্তা নেই, কিন্তু কাজগুলো সুন্দরভাবে করতে হবে। তো এখন বলুন, এই স্যালারিতে চাকরি করবেন কিনা? যাই হোক, মেয়েটা যেহেতু এই অফিসের এমডি, তাই এখন থেকে ম্যাম বলেই রাখতে হবে। সমস্যা নেই ম্যাম, এতেই চলবে। বাহ, তাহলে তো ভালোই হলো। আর হ্যাঁ, আপনি যেহেতু নতুন, তাই আপনাকে সব কাজ শায়লা বুঝিয়ে দেবে। ম্যাম, শায়লাটাকে? ওয়েট। কথাটা বলে কাকে যেন কল করলো, আর অমনি একটা মেয়ে কোট পরা চলে আসলো আর এসে বলল, ম্যাম ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। শোনো, কাল থেকে উনি এখানে জয়েন করবে, তাই কালকে ওনাকে সব কাজ বুঝিয়ে দেবে। তার মানে এই মেয়েটাই শায়লা? ঠিক আছে ম্যাম, আমি ওনাকে সব কিছু বুঝিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখন আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। কথাটা বলে চলে যাব, ঠিক তখন একবার পিছন ফিরে ম্যামের দিকে তাকাতে দেখি সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই বুঝলাম আমাকে এই চাকরিটা এত সহজে কেন দিল। আসলে তার রাগ অভিমান যা আছে সব কিছু এখন আমার উপর দিয়ে ঝাড়বে। তাই এখানে চাকরি করতে হলে আমাকে অনেক কষ্টই সহ্য করতে হবে, কিন্তু তবু আমি চাকরিটা করব। যাই হোক, রাস্তা দিয়ে হাঁটছি আর সেই পুরোনো দিনগুলোর কথা ভাবছি। আজকে সেই পুরোনো দিনগুলোর কথা ভেবে চোখ দুটো ছলছল করে উঠছে আর কান্নাও পাচ্ছে, কিন্তু রাস্তায় তো আর কান্না করা যাবে না। তারপর বাসায় এসে ফাইলটা রেখে বিছানায় টান টান হয়ে হাত দুটো মাথার নিচের দিকে দিয়ে শুয়ে আবারও সেই দিনগুলোর কথা ভাবতে লাগলাম। আপনারা হয়তো ভাবছেন না, এই মেয়েটা মানে এই কোম্পানির এমডি, ওর সাথে আমার সম্পর্কটা কী ছিল, আর ও আমাকে দেখে রেগে গেল কেন? তাহলে চলেন আজ থেকে 5 বছর আগের অতীতে ফিরে যাওয়া হোক। আজ শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই মিমি আমার সাথে ঘোরার জন্য একটা পার্কে আসতে বলল। আর তখন মিমি ছিল কোটিপতির বাবার একমাত্র সন্তান, আর আমি ছিলাম দিনমজুর বাবার সন্তান। কিন্তু আমার বাবা দিনমজুর হলেও ভালো ভার্সিটিতে আমাকে ভর্তি করিয়েছেন, যে কারণে মিমি সে ভার্সিটিতে পড়াশোনা করত। মিমি আমার ক্লাসমেট ছিল, আর সেই ক্লাসমেট থেকে ভালোবাসার সম্পর্ক। মিমি আমার সম্পর্কে সবকিছু জেনে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমিও কম কিসের, আমিও পাগলের মতোই ভালোবাসতাম। যাই হোক, সেদিন আমার কাছে টাকা ছিল না, তাই হেঁটে হেঁটে মিমির কথা মতো সে পার্কে গেলাম। তাই অনেকটা ঘেমে গেছি। মিমির সামনে যেতেই মিমি আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে বলল, আরে তুমি এভাবে ঘামলে কিভাবে? দেখছো না কত গরম পড়েছে, তাই আস্তে আস্তে ঘেমে গেছি। হাত দিয়ে ঘাম মুছতে মুছতে কথাটা বললাম। তুমি হেঁটে এসেছো তাই না? মিমির কথা শুনে একটা মিথ্যা হাসি দিয়ে বললাম, আরে না, হেঁটে আসবো কেন, আমি তো রিক্সা এসেছি। মিমি আমার কথাটা শুনে আমার চোখে চোখ রেখে আমার কাছে এসে বলল, আমাকে মিথ্যে বলে লাভ নেই, কারণ তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো সেটা আমি তোমার চোখের দিকে তাকালেই বুঝতে পারি। আসলে আমার চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আর আমি কোনো কথা বললাম না, কারণ ও তো জেনেই গেল। তারপর মিমি ওর ব্যাগ থেকে টিস্যু বের করে নিয়ে সাথে আমার মুখে ঘাম মুছে দিতে লাগলো। আর আমি এক দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে আছি। মেয়েটা আসলে অনেক ভালো, আর আমাকে অনেক কেয়ার করে আর ভালোবাসে অনেক। আমার ভাগ্যটা আসলে অনেক ভালো, যার কারণে আল্লাহ এত ভালো একটা মেয়েকে আমার জীবনে দিয়েছে। তারপর ঘাম মুছে ব্যাগ থেকে 1,000 টাকার কিছু নোট বের করে আমার হাতে দিয়ে বলল, চলো আমরা এখন একটু ঘোরাঘুরি করে লাঞ্চ করব। মিমি আমার হাতে টাকা দিয়ে এই কথাটা বলতে আমি বললাম, আরে তার প্রয়োজন নেই, এই নাও তোমার টাকা। মিমির হাতে টাকাটা আবার দিয়ে দিয়ে বললাম, আর লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে গিয়ে এত টাকা নষ্ট করবো কেন? আমাদের এলাকায় স্বপন ভাইয়ের হোটেলের গরম ভাত এবং গরুর মাংস তোর জবাবই নেই। চলো সেখান থেকে আজকে লাঞ্চ করবো। সিরিয়াসলি? তুমি আমাকে তোমাদের এলাকায় নিয়ে যাবে? হ্যাঁ। তো বাসায় নেবে না? আরে না, বাসায় গিয়ে করব, আসলে গরিব হলে যা হয় আর কি। কি করবা মানে? আমি আম্মুর সাথে দেখা করব, কখনো তো আম্মুকে দেখিনি। আমার আম্মুর কথা বলছে। আমি কিছুক্ষণ ভেবেই তারপর বললাম, আচ্ছা চলো। কথাটা বলতেই মিমি এতটা খুশি হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আর এই খুশিতে আমাকে থ্যাংক ইউ বলতেই জড়িয়ে ধরলো। আসলে মেয়েটা একটা পাগলি। আরে বাবা হয়েছে, এখন তো চলো। আচ্ছা শোনো না, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? আজকে আর হোটেলে খাবো না, তোমাদের বাসাতেই খাবো। আর সেই রান্নাটা আমি নিজ হাতে করব। আম্মু শুধু বসে বসে দেখবে। আর হ্যাঁ, তুমি কিন্তু বাজার করে নিয়ে আসবে। বলো কি, তুমি রান্না করবে? আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি জানি মিমি রান্না করতে পারে না। ও আচ্ছা, তুমি ভাবছো আমি রান্না পারি না তাই না? কে বলেছে আমি রান্না পারি না? আমি আমার আম্মুর কাছ থেকে সব রান্না শিখে নিয়েছি। তোমার আর আমার বিয়ের পর রান্না করতে হবে তো। পাগলি একটা, চলো এখন।
কথাটা বলেই হাসতে হাসতে মিমির হাত ধরে হাঁটতে লাগলাম, আর মজার মজার কথা বলে মিমিকে হাসাতে লাগলাম। তারপর বাসা যাওয়ার আগে মিমির কথা মতো বাজার থেকে সবকিছু নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে আম্মুকে ডাক দিতেই ভিতরের রুম থেকে আম্মু এসে যখন মিমিকে আমার সঙ্গে দেখলো আর আমার হাতে বাজার, তখন আম্মু অবাক হয়ে তাকিয়ে বলল, নীরব, এটা কে? আর তোর হাতে এত কিছু কেন? আম্মু মিমি, আমরা একসাথে পড়াশোনা করি। কথাটা বলতে মিমি সঙ্গে সঙ্গে আম্মুর পা ধরে সালাম করে আম্মুর হাত ধরে বলল, আম্মু, আপনি ভালো আছেন? মিমির কাণ্ড দেখে আম্মু কিছুই বুঝতে পারছে না। তাই আম্মু আমার দিকে তাকাতে আমি মাথাটা নিচু করে মিটি মিটি হেসে মাথা চুলকাতে লাগলাম। তাই আম্মুর আর বুঝতে বাকি রইল না মিমি আসলে কে। আম্মু আমার দিকে তাকিয়ে সবকিছু বুঝে গেল। তাই মিমির দিকে তাকিয়ে আম্মু বলল, বুঝতে পারছি, আর বলতে হবে না। আসো মা, আমরা ভেতরে যাই। মিমিকে নিয়ে ভিতরে চলে গেল। তারপর আমি আমার রুমে গিয়ে দেখি ছোট ভাই ইয়াসিন টিভি দেখছে। আসলে আমি আর আমার ছোট ভাই এক রুমে ঘুমাই। আমি রুমে গিয়ে বললাম, কিরে কি করিস? কার্টুন দেখি, তুমি দেখবা? না, আমি দেখবো না। আচ্ছা ইয়াসিন, তোর ভাবিকে দেখবি না? ইয়াসিন আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি মানে? ভাবি কোথা থেকে আসবে? আরে গিয়ে দেখে মায়ের সঙ্গে আছে। আমার কথাটা শুনে ইয়াসিন টিভিটা অফ করে দিল এক তোর ভাবিকে দেখতে। তারপর কিছুক্ষণ পরে সে বলল, ভাইয়া তুমি এটা কি করছো? আমি আবার কি করলাম? কি করছো বুঝতেছো না? তুমি একা একাই বিয়ে করলে, অথচ আমাদের একবারও জানালে না। আরে কে বলে বিয়ে করেছি? ও তোর ফিউচার ভাবি, তাই বাসায় দেখা করতে নিয়ে আসলাম। ও তাই বলো? আমি আবার ভাবলাম কি না কি। যাই হোক ভাইয়া, ভাবিটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর মানে? যাবে এখান থেকে। কথাটা বলতেই দৌড় দিল। তারপর মিমি আম্মুকে কোনো কাজই করতে না দিয়ে একা একা অনেক কিছু রান্না করলো। মিমি যেভাবে কয়েক ঘন্টায় আম্মুর সাথে যেভাবে মিশে গেছে, মনে হচ্ছে ও এই ঘরেরই পুরাতন বউ। যাই হোক, ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেতে বসলাম। আজ আম্মু না, মিমি সবাইকে বউয়ের মতো বেড়ে দিচ্ছে, আর আমরা খেতে লাগলাম। আমি যেই না মিমি রান্না করা খাবার মুখে দিলাম, তখনই অবাক হয়ে গেলাম, কারণ খাবারটা এতই মজা হয়েছে যে শোভন ভাইয়ের হোটেলকেও হার মানিয়ে দিয়েছে। আমি আর ছোটো ভাই একা একে খাচ্ছি, আর আম্মু নিজ হাতে মিমিকে খাইয়ে দিচ্ছে। তারপর এভাবে অনেক সময় আনন্দ করে বিকেল হয়ে গেল। এখন মিমিকে ওর বাসায় দিয়ে আসতে হবে। মিমিকে নিয়ে এক রিক্সায় চড়ে ওদের বাসার দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই দেখি আমাদের সামনে একটা বড় দামি কালো গাড়ি এসে পথ আটকালো। আমি কিছুটা ভয় পেয়ে মিমির দিকে তাকিয়ে দেখি মিমির চেহারাতে ভয়ের ছাপ। আমি কিছুই বুঝলাম না, এই গাড়িটা কার আর আমাদের পথই আটকালো কেন। আমি কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে একজন ভদ্রলোক, মনে হচ্ছে অনেক বড় লোক, নেমে মিমির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মিমি লোকটাকে এভাবে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আমার একটা শক্ত করে চেপে ধরলো। আর তখনই লোকটি আমাদের কাছে এসে মিমিকে বলল, মিমি, চলে আসো। একটু রাগী ভাব নিয়ে বলল। লোকটির এই কথা বলায় মিমি আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে লোকটির সঙ্গে গাড়িতে বসলো। তারপর লোকটি আমার দিকে এগিয়ে তাকিয়ে গাড়িতে ওঠার পরে গাড়িটা চলে গেল। আমি রিক্সায় বসে এক দৃষ্টিতে গাড়িটা চলে যাওয়া দেখছি। আমি এখনও জানি না লোকটি কে ছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা মিমির বাবা। আমি এক দৃষ্টিতে গাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক সময় গাড়িটা দৃষ্টির আড়ালে চলে গেল, আর আমার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। কী করবো কিছুই বুঝতে পারছি না। আমি গরিব, তাই মিমির বাবার সামনে বড় গলা একটা কথা বলতে পারবো না। কোন পরিচয় আমি মিমির বাবার সামনে দাঁড়াবো, আর কীভাবে বা বলবো আমি মিমিকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। কিন্তু আমি তো মিমির বাবার টাকাকে নয়, মিমিকে ভালোবাসি। আমার কিচ্ছু লাগবে না, শুধু মিমিকে চাই। কিন্তু মিমির বাবা কি মেনে নেবে আমাদের ভালোবাসা? আর যদি না নেয়, তাহলে আমি মিমিকে ছাড়া থাকবো কিভাবে? পাগলিটাকে যে আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি। কথাগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। চোখ দুটো আজ কোনো বাধাই মানছে না, অজরে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তারপর এক পর্যায়ে কান্না থামিয়ে নিজেকে ঠিক করে বাসায় আসলাম। বাসায় আসার সঙ্গে সঙ্গে আম্মু অনেক আনন্দে বলে উঠলো, নীরব, আজ তুই আমার মনের মতো একটা কাজ করেছিস। আমি তোর জন্য যেমন বউ চেয়েছিলাম, মিমি তো তার থেকেও অধিক। আর সত্যি আমার আনন্দে বুকটা ভরে গেছে। আম্মুর কথা শুনে নিজেকে আর সামলাতে পারছি না, তাই মিথ্যা একটা আশা দিয়ে বললাম, হ্যাঁ আম্মু, মিমি আসলে অনেক ভালো একটা মেয়ে। আচ্ছা আম্মু, আমি রুমে গেলাম। কথাটা বলে রুমে গিয়ে দরজা লাগিয়ে মন খুলে কাঁদতে লাগলাম। যদি আমি মিমিকে হারিয়ে ফেলি, তখন তো আম্মুর এই আনন্দ আর থাকবে না, আনন্দটা কান্নাতে পরিণত হবে। আর আমি বা থাকবো কিভাবে তাকে ছাড়া? কিছুক্ষণ এভাবে কান্না করার ফলে মাথাটা অনেক ব্যথা করতে লাগলো। তাই দরজাটা খুলে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আর এতেই ঘুম আচ্ছন্ন হয়ে পড়লাম। কখন ঘুমিয়েছি মনে নেই, কিন্তু হঠাৎ বাবার কণ্ঠ পেয়ে ঘুমটা ভেঙে গেল। তাই উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। কিরে বাবা, এই অসময়ে তো তুই কখনো ঘুমাস না? তোর কি শরীর খারাপ নাকি? না বাবা, তেমন কিছু না, এমনি ঘুম আসছিল, তাই কখন ঘুমিয়েছি মনে নেই। আচ্ছা ঠিক আছে, এখন খেতে আই। তুমি এখনো খাওনি? কখনো তোকে ছাড়া খেয়েছি? আসলেই
বাবা আমাকে এতটা ভালোবাসে যার কারণে কখনো আমাকে ছাড়া খায় না। তা না খাও না, কিন্তু এত কষ্টের কাজ করে এসেছো, ক্ষুধা তো অনেক পেয়েছে মনে হয়। আরে ও কিছু না, এখন খেতে আয়। তারপর সবাই খেতে বসলাম, আর তখনই বাবা মিমির রান্না করা খাবার দেখে অনেকটা অবাক হয়ে বলল, ঘরে তো এত টাকা ছিল না, তাহলে এত কিছু কিভাবে রান্না করলে? আচ্ছা খেও না, তারপর সবকিছু বুঝিয়ে বলবো। ঠিক আছে তাহলে দাও। তারপর আম্মু সবাইকে ভাত দেওয়ার পর বাবা জেনে ভাত মুখে দিয়েছে, তখনই অবাক হয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, এই রান্না তো তোমার হাতের রান্না না, এত ভালো রান্না কে করলো? খাও তো তুমি, পরে ঘুমানোর সময় সব বলবো। আম্মুর কথা শুনে ছোট ভাই ইয়াসিন মিটি মিটি হাসছে আর খাচ্ছে। আমি বাবার দিকে তাকিয়ে দেখি বাবাও তৃপ্তি সহকারে খাচ্ছে। আমি কখনোই বাবাকে এভাবে খেতে দেখিনি, আর এক প্লেটের বেশি ভাত খেতেও দেখিনি, কিন্তু আজ 3 প্লেট ভাত খেয়েছে। হয়তো সংসারের অভাব বলে বেশি খাওয়া দাওয়া করে না, কিন্তু আমরা অনেক জোর করি খাওয়ার জন্য, তারপরও খায় না। কিন্তু আজ 3 প্লেট ভাত খেয়েছে, তাই আজ কেন জানি মিমিকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানাতে ইচ্ছে করছে। এক পর্যায়ে সবার খাওয়া দাওয়া শেষ হতে বাবা বলল, আজ রান্নাটা সত্যিই অসাধারণ হয়েছে। বাবার কথা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল। তারপর কিছুক্ষণ আমরা সবাই গল্প করে রুমে চলে আসলাম। আমি আর ছোট ভাই এক রুমে ঘুমাই, তাই মিমির সাথে প্রতিদিন যা যা কথা বলি ও সবই শোনে, কিন্তু কখনোই কাউকে বলেনি। ইয়াসিন ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার ঘুম আসছে না। মিমির জন্য খুব টেনশন হচ্ছে, তাই মিমিকে কল দিতে দেখি ওর ফোন বন্ধ। তাই বারবার মিমিকে কল দিতেই থাকলাম, কিন্তু ওর ফোন বন্ধই। এখন আর কান্না থামাতে পারছে না। মিমির কথা ভাবতেই চোখ বেয়ে অজরে পানি পড়ছে, আর মনটাও যেন আজেবাজে চিন্তাভাবনা আঁকড়ে ধরেছে। আমি কি তাহলে মিমিকে হারিয়ে ফেলবো, নাকি ও আমারই থাকবে? ও যদি কখন আমার থেকে আলাদা হয়ে যায়, তাহলে তো আমি পাগল হয়ে যাব। কীভাবে থাকবো মিমিকে ছাড়া? ওকে ছেড়ে বেঁচে থাকাটা যে ব্যর্থ জীবন। তারপর আরও কিছুক্ষণ কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। তারপর এমন করে রাতটা কেটে গেল, দু চোখে একটু ঘুম ছিল না। ফজরের নামাজ পড়ে এসে আবারও মিমিকে কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, যাতে মিমিকে আমি পাই, মিমি যেন আমার জীবন থেকে হারিয়ে না যায়। আমি জানি আল্লাহর কাছে কেউ মন থেকে সৎ উদ্দেশ্যে কিছু চাইলে আল্লাহ সে বান্দাকে নিরাশ করেন না। একদিন আল্লাহ সে বান্দার চাওয়াটা পূরণ করেনি। তারপর এভাবেই 3টা দিন কেটে গেল। মিমির কোনো খবর নেই, ওকে কোথাও পাচ্ছে না, ওর মোবাইল বন্ধ, এমনকি ভার্সিটিতেও আসছে না। আর এই 3টা দিন আমার কাছে পুরো 3টা বছরের মতো কেটেছে। অনেক খারাপ লেগেছে, ঠিকমতো ঘুমোতে পারিনি, খেতে পারিনি, শুধু মিমির কথা চিন্তা করেছি। এখন মিমিকে ছাড়া ভার্সিটি যেতেও ভালো লাগে না, তাই এই 3 দিন ভার্সিটি যাইনি। আজও সারাদিন ঘুমোতে পারিনি, তাই ফজরের নামাজ পড়ে বাসায় এসে যেই না চোখ বন্ধ করেছি অমনি ঘুমিয়ে পড়েছি। আর ওইদিকে মিমিও ঠিক আমার মতোই ছটফট করছে, ঠিকমতো খাচ্ছে না, ঘুমোচ্ছে না, এমনকি সবসময় দরজা লাগিয়ে কান্না করে। কোটিপতি বাবার একমাত্র মেয়ে বলে কথা, তাই মিমির বাবা মা এসব দেখে তারাও কিছুটা কষ্ট পাচ্ছে। তাই হঠাৎ আজকে মিমির বাবা মিমির জন্য সকালে নাস্তা নিয়ে রুমে গেল, কিন্তু মিমি সরাসরি বলে দিয়েছে ও খাবে না। তারপর মিমির বাবা মিমিকে বলল, দেখ মা, তুই ছাড়া আমাদের কে আছে বলতো? এখন তুই যদি এমন করিস তাহলে আমরা কিভাবে ভালো থাকি? আর তোর রুচি বা কেমন ওই গরিব ছেলেটার জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করছিস? জানিস, ওদের মতো গরিব ছেলেদের আমার চেনা আছে। ওরা টাকার জন্য বড়লোক মেয়েদের সাথে ভালোবাসার অভিনয় করে। আরে কথাটা তো সত্যি, আমার তো অনেক টাকা আর বিজনেসও অনেক বড়, তাই ওকে তো আমি নিজেই প্রতিষ্ঠিত করতে পারি। ইস, এভাবে তো আগে ভেবে দেখিনি। বাবার মুখে এই কথা শুনে মিমির মুখে হাসি ফুটে উঠলো। তারপর ওর বাবা মিমির হাতটা ধরে বলল, সরি মা, আমি বুঝতে পারিনি। এই 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 নে তোর মোবাইল। মিমি ওর বাবার কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি মুছে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, সত্যি বলছি। মিমি খুশিতে কি করবে বুঝতে পারছে না, তার বাবাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলো। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি একদিন আমার কথা রাখবেই। আচ্ছা হয়েছে, এখন ছাড়, অফিসে যেতে হবে। আর ওই ছেলেকে বলিস আজকে বিকেলে আমার সাথে দেখা করতে। ঠিক আছে বাবা, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা, তুই তো এই 3 দিনে কিছুই খাসনি, এবার তোর নাস্তাটা খা। খাচ্ছি। তারপর মিমির বাবা চলে যাওয়ার পর মিমির আম্মু এসে মিমিকে খাইয়ে দিল। তারপর মিমির নাস্তা পুরোটা না খেয়ে তোরে ওয়াশরুমে ফ্রেশ হয়ে রেডি হলো। ওর এখন একটু তর্স হয়েছে না, কখন আমাদের বাসা আসবে আর কখন এই খবরটা আমাকে দেবে। আর এদিকে এখন আমি ঘুমোচ্ছি। আম্মু অনেকবার ডেকেছে, কিন্তু আমি বলেছি একটু পর উঠবো।
তারপর মিমি তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসলো। আম্মু এই ব্যাপারে কিছুই জানে না, আর আমিও বলিনি। মিমি আমাদের বাসায় এসে আম্মু বলে ডাক দিল, আর অমনি মিমির কণ্ঠ পেয়ে আম্মু রুম থেকে বের হয়ে দেখে মিমি এসেছে। তাই আম্মু সঙ্গে সঙ্গে মিমিকে জড়িয়ে ধরে বলল, মা তুমি এসেছো? কেমন আছো তুমি? আর তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? আম্মু, আমার কথা বাদ দেন না, আপনারা কেমন আছেন? হ্যাঁ মা, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। কিন্তু কয়দিন ধরে নীরবের কি যে হয়েছে বুঝতে পারছি না। ঠিকমতো খানা ভার্সিটিতেও যায় না, আবার আমাদের সাথেও তেমন কথা বলে না। আম্মু, নীরব এখন কোথায়? ওর রুমে এখনো ঘুমাচ্ছে। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। কথাটা বলে মিমি রুমে এসে দেখলো আমি ঘুমিয়ে আছি। তাই মিমি আমার পাশে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। পাগল একটা, এত ভালোবাসিস কেন আমায়? কথাটা বলে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আর আমি যখনই ঘুমের ঘরে অনুভব করলাম আমার মাথায় কেউ একজন হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক তখনই আমার ঘুমটা ভেঙে গেল। তাই চোখটা খুলতেই দেখি মিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তাই সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বললাম, মিমি তুমি? আর এতদিন কোথায় ছিলে? তা অনেক কথা, এখন বলো তোমার এই অবস্থা কেন? আমার আর অবস্থা? তোমার চেহারার এই অবস্থা কেন সেটা বলো। তুমি আর আমি সেম। আমাকে ছাড়া যেমন তুমি ভালো থাকতে পারো নাই, ঠিক আমিও তোমাকে ছাড়া ভালো ছিলাম না। বুঝলাম, কিন্তু তোমার বাবা যদি জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে? সমস্যা নেই, আমি বাবাকে রাজি করিয়েছি। বাবা বলেছে তোমাকে আমাদের কোম্পানিতে ভালো একটা চাকরি দিয়ে দেবে, যাতে আমাকে বিয়ে করে ভালো রাখতে পারো। এসে এসে আমার গালটি নিয়ে কথাটা বললো। সত্যি নাকি আবার মজা করছো? হ্যাঁ রে বাবা, সত্যি। আর হ্যাঁ, আজকে বিকেলে বাবা তোমাকে তার অফিসে দেখা করতে বলেছে। কি বলো? আমার তো শুনেই ভয় করছে। আরে ভয় নেই, আমার বাবা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাব। তারপর বিকেলে মিমির কথা মতো অফিসে গিয়ে মিমির বাবার সাথে দেখা করলাম। মিমির বাবা আমাকে তার সামনে চেয়ারে বসতে বলে সে আমার দিকে কীভাবে যেন সন্দেহ চোখে তাকিয়ে আছে। আমি কিছুই বলছি না, চুপচাপ বসে আছি। আর তখনই মিমির বাবা বলল, তোমার নাম কি বাবা? জি নীরব। তোমার বাবা কি করে? দিনমজুর বলতে পারেন। দিনমজুর? কথাটা অবাক হয়ে বলল, জি। ও আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ তোমার বাবা দিনমজুর? জি। আচ্ছা ওই কথা বাদ দেই, তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো? আমি মিমির বাবার কথা শুনে কিছুই বললাম না, কিন্তু তবু যা সত্য তাই বললাম। আমি আমার বাবাকে অনেক অনেক ভালোবাসি। বুঝলাম। তা তোমার বাবা তোমাকে কতটা ভালোবাসে? আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, সে তো আমাকে ছাড়া কখনো একা খায় না। বুঝলাম। তো বাবা, তুমি তো আমার ছেলের মতোই, আর আমি তো তোমার বাবার মতোই, তাই না? জি আঙ্কেল। তো বাবা, তুমি কি কখনো চাইবে তোমার বাবা কখনো কাছে অপমানিত বা অসম্মানিত হোক? কথাটা অনেক ইমোশনাল হয়ে বলল, না আঙ্কেল, এটা তো পৃথিবীর কোনো ছেলে মেয়ে চাইবে না। তাহলে বাবা প্লিজ তুমি মিমিকে ভুলে যাও। কথাটা হাত জোর করেই বলল। আমি মিমির বাবার কথা শুনেই হুট করে বলে উঠলাম, আঙ্কেল আপনি এসব কী বলছেন? আমি মিমিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর মিমি আমাকে অনেক ভালোবাসে। মিমির বাবা এখন অনেকটা ইমোশনাল হয়ে কেঁদে দিয়ে বলতে লাগলো, বাবা প্লিজ তুমি এভাবে বলো না। মিমি ছোট থাকতে আমার বন্ধুর ছেলের সাথে মিমির বিয়ে ঠিক করে রাখছি, আর আমার বন্ধু আমার কোম্পানির বেশি অর্ধেক পার্টনার হিসেবে আছে। এখন যদি ওর ছেলের সাথে মিমির বিয়ে না দিতে পারি, তাহলে ও আমার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। আমি পথে বসে যাব। প্লিজ বাবা তুমি এমনটা করো না। কথাগুলো কান্না করে বলতে লাগলো। মিমির বাবার কথা শুনে কী বলবো বুঝতে পারছি না। আমার বুকে যেন অজানা হারানোর ভয় চলে আসলো, আর মাথাটাও কেমন যেন ঘুরছে। কিন্তু তবুও ভালোবাসার মানুষকে তো আর হারাতে দিব না। তাই জোর গলায় বললাম, সরি আঙ্কেল, আমি মিমিকে বলতে পারবো না। কথাটা বলতে না বলতে মিমির বাবা চেয়ার থেকে উঠে এসে কান্না করতে করতে দুপায়ে ভর করে বসে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। প্লিজ বাবা তুমি এমনটা করো না, না হলে আমি সবার কাছে ছোট হয়ে যাব। আর আঙ্কেল আপনি কি করছেন? পা ছাড়ুন। না বাবা, আমি পা ছাড়বো না। তুমি যদি মিমিকে ভুলে না যাও, তাহলে আমার সুসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি ওনার কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারছি না, আর সে এমনভাবে আমার পা ধরেছে যে আমিও তাকে ছাড়তে পারছি না। মিমির বাবা কেঁদেই যাচ্ছে, আর আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। প্লিজ বাবা তুমি আমার মেয়েকে ভুলে যাও।
আমি জানি তুমি এই বাবার সম্মানটা রাখবে। প্লিজ বাবা। আমি ওনার কথা শুনছি আর আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ওনাকে আমি অনেক ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু উনি পা অনেক শক্ত করে ধরেছে, যে কারণে ওনাকে ছাড়াতেই পারছি না। আর উনি আমার বাবার বয়সী, তাই কিছু না ভেবেই বলে দিলাম, ঠিক আছে আঙ্কেল, আমি মিমিকে বলে যাব, এবার আপনি বাটা ছাড়ুন। আমার কথাটা শুনে মিমির বাবা আমার পা ছেড়ে দিয়ে বসা থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি জানতাম তুমি আমার সম্মানটা রাখবে, আর তুমি যত টাকা চাও আমি তোমাকে তত টাকাই দেব। তবুও তুমি মিমকে ভুলে যাও প্লিজ। আমি মিমির বাবার কথা কিছুক্ষণের জন্য শুনে স্তব্ধ হয়ে গেলাম। তখন মিমির বাবা আমাকে ছেড়ে তার টেবিলের নিচ থেকে একটা টাকার বাক্স বের করে আমাকে বলল, বাবা, এখানে 50 লাখ টাকা আছে, তুমি এটা নিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করো, কিন্তু তবুও প্লিজ বাবা মিমকে ভুলে যাও। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আর সত্যি আমার কিচ্ছু করার নেই। আজ এক বাবার ইমোশনের কাছে সত্যিকারে ভালোবাসা হেরে গেল। আমি চাই না আমাদের ভালোবাসার জন্য মিমির বাবা সুইসাইড করুক, আর আমি এটাও চাইবো না আমার জন্য ওনাকে অপমানিত বা অসম্মানিত হতে হোক। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, চিরদিনের জন্য মিমিকে ভুলে যাব। এতে হয়তো আমি এবং মিমি কেউ ভালো থাকবো না, কিন্তু তবুও মিমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, সে ঠিকই আমাকে বলে যেতে পারবে। বাবা প্লিজ টাকাটা রাখো। সরি আঙ্কেল, আমি টাকাটা নিতে পারবো না, কারণ আমার ভালোবাসা ছিল সত্য, তাই টাকার কাছে আমি ভালোবাসা বিক্রি করব না। আমার ভালোবাসা বাবা হিসেবে আপনাকে উপহার দিয়ে গেলাম, ভালো থাকবেন। কথাটা বলে তার অফিস থেকে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এদিকে আমি চলে যাবার পরেই মিমির বাবা হা হা করে হাসতে হাসতে বলল, বাহ খান বাহ, তুই তো ভালো ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারিস, আর অভিনয়ের দিক থেকে তো সবার উপরে। কথাটা নিজেকে নিজে বলে হাসতে লাগলো। আর এদিকে আমার মাথায় একটু কাজ করছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি মিমিকে বা কিভাবে বলে যাব, আর ওর বাবার সাথে কি কথা হয়েছে এটাও তো বলতে পারবো না। হে আল্লাহ, আমি এখন কি করব? আর এই মুখ নিয়ে কীভাবে বা মিমিকে বলবো আমাকে ভুলে যাও? আমি একটা রিক্সা নিয়ে আনমনে হয়ে শুধু মিমিকে নিয়ে ভাবছি, পাগলিটা আমাকে ছাড়া কিভাবে থাকবে। আর তার থেকে বড় কথা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি নিজেকে একটু সামলাতে পারছি না, চোখ বেয়ে অঝরে পানি পড়ছে তো পড়ছেই। আমাকে দেখে রিক্সাওয়ালা মামা হঠাৎ বলে উঠল, মামা, আপনি এমন করতেছেন কিল্লাইকা? আমার কান্না দেখে রিক্সাওয়ালা মামার মায়া হচ্ছে। না মামা, কিছু না, আপনি একটু তাড়াতাড়ি যান। কথাটা বলাই সে একটু তাড়াতাড়ি চালিয়ে আমাকে এলাকায় নামিয়ে দিল। আমি বাসায় আসতে আম্মু আমাকে দেখে পাগলের মতো ছুটে এসে বলল, এই নীরব, বাবা তোর কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? আম্মু, আজ আমার ভালোবাসা শেষ হয়ে গেল। কথাটা বলে আম্মুকে জোরে ধরে কান্না করতে লাগলাম। আম্মু আমার কান্না দেখে সেও কান্না করছে আর বলছে, কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কখনো আম্মুর কাছ থেকে কিছু লুকাই না, তাই এটাও লুকালাম না। আমি আম্মুকে সব কিছু খুলে বললাম। আম্মু আমার কথা শুনে সে কান্না করছে আর বলছে, আমি তোকে আগেই বলেছিলাম মিমির বাবা তোকে কখনোই মানবে না, কিন্তু এখন কি হবে? তোর আর মিমির জীবনটা তো কষ্টদায়ক হয়ে যাবে। আম্মু কান্না করতে করতে কথাগুলো বলল। আমি কিছুই বলছি না, শুধু কেঁদেই যাচ্ছি। ঠিক তখনই মিমি কল দিল। আমি কলটা ধরতে যাব, তখন আম্মু বলল, কলটা ধরিস না, ওর সাথে কথা বললে তোর আরো বেশি খারাপ লাগবে। আম্মুর কথা মতো কলটা কেটে দিলাম। আমি শত ব্যস্ততার মাঝেও কখনো মিমির কল কাটেনি, কিন্তু আজ আমি কল কেটে দিলাম। জানি না মিমি কী ভাবছে বা ওর খারাপ লাগছে কিনা। আমি কল কেটে দেওয়ার পরেও মিমি অনেকবার কল দিয়েছে। সবগুলো কল কেটে দিয়ে ফোনটা বন্ধ করে রাখলাম। মিমি এবার আমার ফোন বন্ধ পেয়ে অনেক টেনশনে পড়ে গেল, তাই সঙ্গে সঙ্গে ওর বাবাকে কল দিল। তখন ওর বাবাকে কিছুই না বলেই সরাসরি অফিসে আসতে বলল। এখানেও সে মস্ত বড় এক চাল খাটাবে। মিমির বাবার কথা মতো অফিসে যাওয়ার পর ওর বাবা আমার নাম অনেকগুলো মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলেছে, যা মিমি কখনোই বিশ্বাস করেনি। তারপর মিমির বাবা বলল, দেখ মা, কি আর বলবো তোকে, তো আগেই বলেছি গরিবরা শুধু টাকাই চেনে, ভালোবাসা না। নীরব তোর সাথে ভালোবাসার অভিনয় করেছিল, কিন্তু ওর মেইন উদ্দেশ্য ছিল তোকে ভালোবাসার ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। মিমির বাবার মুখে কথা শুনে অনেকটা রেগে গিয়ে বলল, বাবা, নীরব ওই ধরনের ছেলেই না, আর তুমি ওর সম্পর্কে না জেনে এই কথা বলতে পারো না। আমি জানতাম তোর বিশ্বাস হবে না, তাই এই দেখ। কথাটা বলেই 50 লাখ টাকার বক্সটা টেবিলের উপর রেখে মিমির সামনে ঢেলে দিয়ে বলল, এই দেখ তার প্রমাণ। নীরব আমার কাছ থেকে তোকে ভুলে যাওয়ার জন্য 1 কোটি টাকা চেয়েছিল, কিন্তু আমি ওকে 50 লাখ টাকা দিয়েছিলাম, এতে রাজি হয়নি।
তাই রাগ করে চলে গেছে, আর আমিও ওকে তাড়িয়ে দিয়েছি। বাবা, আমি এসব একদম বিশ্বাস করি না। নীরব গরিব বলে তুমি হয়তো মিথ্যে বলছো। মিমির বাবা মিমির কথা শুনেই সে আগের ড্রামা শুরু করে দিল। সে একবার কেঁদেই দিল, আর কেঁদে কেঁদে বলল, আজ তুই ওই বেঈমানটার জন্য আমাকে অবিশ্বাস করছিস? ঠিক আছে, তুই যেহেতু অবিশ্বাস করছিস, তাহলে নিজে গিয়ে নীরবের সাথে কথা বলে দেখ, ও তোকে কি বলে। ওর বাবার কথা মিমির একটু সহ্য হচ্ছে না। তাই রাগ দেখে সে টাকার বাক্সটা টেবিল থেকে ছুঁড়ে ফেলে দিল, আর অমনি বক্স থেকে টাকাগুলো ছিটকে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। মিমি আর 1 মিনিট তো সেখানে রইল না, সোজা আমাদের বাসায় আসতে লাগলো। আর এদিকে আমি আমার রুমের খাটের উপর বসে খুব কান্না করছি। আমি হয়তো বলতে পারবো না মিমিকে, আর ওর সামনেই বা যাবো কিভাবে? ওর সামনে গেলে ওর কোন মুখে যাব? ওর বাবাকে যে আমি কথা দিয়েছি মিমিকে বলে যাব, কিন্তু কিভাবে বলবো? মিমি যে আমাকে আমার পুরো দেহ জুড়ে রয়েছে। আমি কখনোই আমাকে নিয়ে ভাবিনি, আমি শুধু মিমিকে নিয়ে ভেবেছি ওকে কিভাবে ভালো রাখা যায়, কি করলে ও হাসি খুশি থাকবে। কিন্তু আমার বিশ্বাস মিমি আমার ফোন বন্ধ পেয়ে এখানে নিশ্চয়ই আসবে। তাই আম্মুকে রেখে অনেকগুলো কথা বুঝিয়ে দিলাম, যাতে মিমি আসলে মিমিকে বলতে পারে। যেই ভাবে সেই কাজ। তৎক্ষণিক মিমি হাজির। মিমি বাইরে থেকে আম্মু আম্মু বলে ডাকছে, আর ডাক শুনেই আমি ফুপে কেঁদে দিলাম। আমি ক্ষণিকের জন্য নিজেকে শান্ত করে আম্মুকে শান্ত করলাম এবং বললাম যা বলেছি ঠিক ওই কথাগুলোই বলতে। তাই আম্মু তার চোখের পানি মুছে মিমির কাছে গেল। মিমি আম্মুকে দেখে জোরে ধরে কান্না করতে লাগলো আর বলল, আম্মু, নীরব কোথায়? ওর সাথে আমার অনেক কথা আছে, ওর ফোন বন্ধ কেন? তখন আম্মু একটু শক্ত গলায় মিমিকে ছাড়িয়ে বলল, মা, তুমি নীরবকে ভুলে যাও। নীরব তোমার সাথে আর কথা বলবে না। আম্মুর এই কথা শুনে মিমি পাগলের মতো বলল, আম্মু, কি সব বলছেন আপনি? আর নীরবকে আমি ভুলে যাব কেন? কারণ নীরব তোমাকে ভালোবাসে না। না, আমি বিশ্বাস করি না। আর আম্মু, আপনি এসব কি বলছেন? আমি তো নীরবকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর নীরবও তো আমাকে অনেক ভালোবাসে। কথাটা বলতে না বলতে আম্মা আবার শক্ত গলায় বলল, বললাম না নীরব তোমাকে ভালোবাসে না, তুমি ওকে ভুলে যাও। বললেই হলো ভুলে যাব? আমি নীরবের সাথে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, যাও, ওর রুমেই আছে। কথাটা বলে আম্মু সাইড দিতে গিয়ে মিমি তাড়াহুড়ো করে আমার রুমে চলে আসলো। আর অমনি আম্মু তার মুখে আঁচল চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। মিমি আমার রুমে এসে দেখে আমি ঘুমিয়ে আছি। তাই মিমি আমাকে ঘুমানো অবস্থায় দেখে ডাক দিল। মিমি আমাকে 2 থেকে 3 বার ডাক দেওয়ার পর আমি ঘুমজড়িত কণ্ঠে বললাম, কি হলো আম্মু, ডাকছো কেন? কথাটা বলে সামনে তাকিয়ে দেখি মিমি দাঁড়িয়ে আছে। আমি মিমিকে দেখে শোয়া থেকে উঠে বললাম, মিমি তুমি? হ্যাঁ আমি। আর কি শুনছি এগুলো? হ্যাঁ ঠিকই শুনেছ। আমার কথা শুনে মিমি রেগে গিয়ে বলল, নীরব, আর একবার যদি তুমি এরম করে বলো তাহলে কিন্তু মেরে ফেলবো। আরে বাবা, যা সত্যি তাই বলছি। আমি ভেবেছি মিমি আম্মুর কথা বলছে। তার মানে বাবার কথাই সত্যি ছিল? আমি মিমির কথা শুনে বুঝতে পারলাম মিমির বাবা মিমিকে আমার নামে হয়তো অনেক মিথ্যা অপবাদ দিছে, যে কারণে এগুলো বলছে। কিন্তু ওর বাবা আমার সম্পর্কে যাই বলুক না কেন, তাতে আমি হ্যাঁ বলে যাব। এতে হয়তো আমি মিমির চোখে খারাপ হয়ে যাব, কিন্তু তবুও আফসোস নেই, কারণ এগুলো তো আমার ইচ্ছেতে হচ্ছে না, আর মিমির জন্য ভালোবাসাও কমবে না। কি হলো, চুপ করে আছো কেন? বলো, বাবা যা যা বলেছে তা কি সত্যি? কি বলেছে তোমার বাবা? বাবা বলল তুমি আমাকে ভুলে যাওয়ার জন্য নাকি 1 কোটি টাকা চেয়েছো, তাই বাবা তোমাকে 50 লাখ টাকা দিয়েছিল বলে তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করেছো, সেজন্য বাবা তোমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মিমির কথাটা শুনে বুকের মধ্যে যেন সাগরের ঢেউ উঠতে লাগলো। মনে হচ্ছে কষ্টে বুকটা ফেটে যাবে, কিন্তু তবুও নিচে গিয়ে কোনো মতো সামলে বললাম, হ্যাঁ তোমার বাবা যা বলেছে সব সত্য বলেছে। মিমি আমার কথা শুনে ঠাস ঠাস করে আমার গালে 2টা সজোরে থাপ্পড় দিয়ে কান্না করতে লাগলো। আমি মিমির হাতে থাপ্পড় খেয়ে বসা থেকে উঠে দাঁড়াতে মিমি আমাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলল, না নীরব, তুমি কখনো এমন হতে পারো না। তুমি শুধু একবার বলো সব কথাগুলো মিথ্যা। আমি কি বলবো বুঝতে পারছি না, বুক পেটে কান্না আসতেছে, কিন্তু তবুও নিজেকে সামলে মিমিকে ছাড়িয়ে বললাম, কথা কানে যায় না তোমার? আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, সব অভিনয় ছিল। এবার বিশেষ হয়েছে তো? আমার কথাটা শুনে মিমি অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, তুমি কি আমার সেই নীরব, নাকি নীরবের ছদ্মবেশে অন্য কেউ? মিমির চোখ দুটো লাল হয়ে গেছে আর গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। মিমির দিকে তাকাতেই পারছি না, অনেক কষ্ট হচ্ছে, তাই আর থাকতে পারলাম না। বিরক্ত বোধের অভিনয় করে মিমির সামন থেকে বাইরে চলে আসলাম। আর এদিকে মিমি কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে চলে গেল। মিমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মু তার রুম থেকে বের হয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। আর আমি এক দৃষ্টিতে মিমি চলে যাওয়া দেখছি।
আমার মন একটু সহ্য করতে পারছে না। আর এমনিতে অতিরিক্ত মানসিক চাপের কারণে মাথাটা কেমন যেন ভন করছে। আমি তবুও মিমির গাড়ি দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আর এভাবে একটা সময় মিমি আমাদের এলাকা ছেড়ে চলে গেল। তাহলে কি এখানেই সব শেষ? আমি আর পারছি না, মনটা চাচ্ছে দৌড়ে গিয়ে মিমিকে ফিরে আনি, কিন্তু এটা তো সম্ভব না। তাই রাস্তার মাঝে মিমি বলে জোরে চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলাম। আর এখান থেকে আমাদের ভালোবাসার সমাপ্তি ঘটে। তারপর 5 বছর পর আজকে চৌধুরী গ্রুপ ইন্টারভিউ দিতে গিয়ে দেখি সেই কোম্পানির এমডি আমারই সে ভালোবাসার মানুষ, যে কিনা আমার ইন্টারভিউ না নিয়ে চাকরিটা দিয়ে দিয়েছে। আমি দ্বিমত পোষণ করিনি, কারণ এমন চাকরি আর হয়তো কপালে জুটবে না। আর সবচেয়ে বড় কথা হলো, মিমি আমাকে এমনি চাকরিটা দেয়নি। আমার জন্য যতটা কষ্ট পেয়েছে তা শুধু আসলে ফেরত দেবে। আর আমি জানি এখন মিমি মনে আমার জন্য ঘৃণা এবং রাগ ছাড়া কিছুই নেই। হয়তো এতদিনে মিমির বাবার বন্ধুর ছেলের সাথে মিমির বিয়ে হয়ে গেছে। মিমিকে দেখে বুঝলাম ও ভালোই আছে, কিন্তু আমি আজও মিমিকে বলতে পারিনি আমার মনে ওর জন্য ভালোবাসা ঠিক আগের মতোই আছে। বাবা যখন বেঁচে ছিল তখন বাবা আমার কষ্ট দূর করার জন্য আমাকে বিয়ে করাতে চেয়েছিল, এমনকি অনেক সুন্দর সুন্দর মেয়েও দেখেছিল। কিন্তু আমি একটাই প্রতিজ্ঞা করেছি, এই জীবনে যেহেতু মিমিকে পাইনি, তাই এই জীবনে আর কখনো বিয়ে করব না। এই 5টা বছর লুকিয়ে লুকিয়ে পাগলের মতো এক নজর মিমিকে দেখার চেষ্টা করেছি, কিন্তু আফসোস দেখতে পাইনি। আর আসে মিমিকে দূর থেকে লুকিয়ে নয়, কাছ থেকে দেখেছি। আমার জীবনে আর কিছুই চাওয়ার নেই, যেটা চাওয়ার ছিল সেটা তো পেয়ে গেছি। আর যেহেতু মিমির অফিসে চাকরি পেয়েছি, তাকে প্রতিদিনই দেখতে পাবো। আর আমি জানি আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে, কিন্তু তবুও মিমি যদি আমাকে কষ্ট দিয়ে একটু শান্তি পায়, তাহলে ওটাই হবে আমার শান্তি। আগামীকাল থেকেই মিমির অফিসে জয়েন করব, দেখি কি হয় আর মিমি বা আমাকে কত কষ্ট দিতে পারে। তারপর দিনটা শেষ করে পরের দিন তাড়াতাড়ি অফিসে গেলাম। অফিস টাইম 10:30। আর সবাইকে 10টার সময় নাকি অফিসে উপস্থিত থাকতে হয়, তাই আমি 10টার আগে এসেছি। আর এমনিতে আগে আসার কারণ হলো সবার সাথে পরিচিত হওয়া। আমি অফিসে এসে দেখে অনেকে আসেনি, তাই চুপচাপ বসেছিলাম। ঠিক তখনই শায়লা নামক মেয়েটা অফিসে এসে দেখলো আমি একা একা বসে আছি, তাই আমার কাছে এসে বলল, হাই, আমি শায়লা। আমি নীরব। তো বসে কথা বলি। হ্যাঁ শিওর। কথাটা বলে আমি আর বসলাম। শায়লা পাশাপাশি বসলো। আমি কোনো কথা বলছি না, তাই শায়লা বলল, তো এখানে না বসে আপনার ডেস্ক দেখিয়ে দিই। হ্যাঁ তাহলে তো ভালোই হবে। আচ্ছা আসুন। তারপর শায়লা আমাকে একটা ডেস্কে নিয়ে গিয়ে বলল, এটা আপনার ডেস্ক আর পাশেরটা আমার। ও তাহলে তো ভালোই হলো, সবকিছু ভালোভাবে বুঝতেও শিখতে পারবো। হ্যাঁ, তা তো অবশ্যই। তারপর অফিস টাইম শুরু হতেই শায়লা আমাকে সব কাজগুলো ভালোভাবে বুঝিয়ে দিল এবং শিখিয়ে দিল। এখন আমি একা একাই 2টো কোম্পানির ফাইল কমপ্লিট করছি। কাজ করতে করতে হাতের ঘড়িতে তাকিয়ে দেখি 11:30 বাজে। শায়লা বলেছে ম্যাম মানে মিমি নাকি 11:30 অফিসে আসে, তাই মিমির আসার সময় হয়ে গেছে। আমি মন দিয়ে কাজগুলো করছিলাম, কিন্তু কেন জানি মনে হচ্ছিল শায়লা বারবার আমার দিকে তাকাচ্ছিল। তাই আমি একবার শায়লার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার চোখ শায়লার দিকে পড়তে ও এমন ভাব নিল মনে হচ্ছে আমার দিকে একবারও তাকায়নি, মনোযোগ সহকারে কাজ করছে। আমি মনে মনে ছোট্ট একটা হেসে কাজে মন দিলাম। আর তখনই দেখলাম সবাই বসা থেকে দাঁড়িয়ে কাকে যেন গুড মর্নিং ম্যাম বলছে, তাই আমিও দাঁড়িয়ে দেখি মিমি এসেছে। আমি কোনো কথাই বললাম না, এক দৃষ্টিতে মিমির দিকে তাকিয়েছি। আর তখনই মিমি আমার দিকে তাকালো, আর অমনি আমি চোখটা সরিয়ে নিয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম। মিমি রুমে যাওয়ার সময় একটু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। মিমি যাওয়ার পরপরই শায়লা বলল, নীরব ভাইয়া, জি। ম্যামকে দেখে আপনার কেমন মনে হলো? জানি না। আমার কথা শুনে শায়লা হাসতে হাসতে বলল, জানেন ভাইয়া, আমাদের ম্যাম কিন্তু অনেক ভালো মনের মানুষ। আজ পর্যন্ত কারোর সাথে একটু রেগে কথা বলেনি, তাই তো সবাই তাকে এত সম্মান করি। আর ওই যে দেখছেন 2টা ছেলে, ওরা তো সেই প্রথম থেকেই ক্রাশ খেয়ে বসে আছে। কথাগুলো বলতে বলতেই হাসতে লাগলো। ও আমি আর কোনো কথা বললাম না, কাজে মন দিলাম। আচ্ছা ভাইয়া, আপনার কি মন খারাপ? কই না তো। তাহলে একটু হাসছেন না যে? এমনি আমি আবার একটু কম হাসি। বলেন কি, হাসি খুশি থাকা তো ভালো, দেহ মন দুটোই ভালো থাকে। হ্যাঁ তা ঠিক। কথাটা বলতেই পিয়ন এসে শায়লাকে বলল ম্যাম নাকি শায়লাকে ডেকেছে, তাই আর হাসাহাসি না করে ম্যামের রুমে গেল। ম্যাম আসবো? হ্যাঁ আসো। কথাটা বলতেই শায়লা ভেতরে গেল। তো শায়লা, তুমি কি ওই ছেলেটাকে আগে থেকেই চেনো? কোন ছেলেটা ম্যাম? আরে ওই যে আজকে জয়েন করলো। ও আচ্ছা, আপনি নীরব ভাইয়ার কথা বলছেন? হ্যাঁ হবে হয়তো। না ম্যাম, আগে তো কখনো দেখিনি। তাহলে এইভাবে দুজন কথা বলতে বলতে হাসছিলে কেন?
ম্যাম, আর বইলেন না, উনি ছেলেটা একটু গম্ভীর টাইপের, হাসতেই চায় না। আর কথা না বললে তো আগ বাড়িয়ে কথাই বলে না, তাই একটু হাসানোর চেষ্টা করছিলাম। বুঝলাম, কিন্তু ছেলেটাকে দেখে আমার ভালো মনে হলো না, তাই ওর থেকে সাবধান। ঠিক আছে ম্যাম, ওটা নিয়ে চিন্তা নেই। আর হ্যাঁ, ওকে সব কাজ বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ ম্যাম, সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তুমি যাও। জি ম্যাম। তারপর এভাবে অফিস টাইম কেটে গেল। সবাই যে যার মতো সব কিছু গুছিয়ে রেখে চলে যাচ্ছে, তাই আমিও শায়লাকে বলে চলে আসলাম। কিন্তু অফিসের নিচে নেমেই মিমিক এক নজর দেখার জন্য রাস্তার ওই পাড়ে গিয়ে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আর তখনই দেখি মিমি আর শায়লা একসাথে বের হলো। আমি ভালো করে খেয়াল করলাম মিমি এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজছে, কিন্তু আমি তো চোখের আড়াল থেকে মিমিকে দেখছি, তাই ও আমাকে দেখেনি। তারপর পার্কিং থেকে মিমির গাড়ি আসতে মিমি গাড়িতে উঠে চলে গেল। আর আমি এখানে থেকে কি করব, তাই আমি চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে টিউশনি করাতে গেলাম। টিউশনি না করালে চেয়ারম্যান চাচার টাকা কখনোই পরিশোধ করতে পারবো না। এই জন্য অফিস থেকে এসে সে আগে টিউশনিগুলো চালিয়ে যাচ্ছে। চেয়ারম্যান চাচার সাথে কথা হয়েছে, সে বলেছে তাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে হবে। সে মানুষটা অনেক ভালো, তাই কখনো কারো কাছ থেকে সুদ নেয় না। যাই হোক, পরের দিন সময় মতো অফিসে চলে গেলাম। আমি একটু আগে এসেছি, কারণ এখন আমি নতুন। আমি আমার ডেস্কে বসে আছি আর ফাইলগুলো ভালোভাবে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কিনা। কিছুক্ষণের মধ্যে শায়লা চলে আসলো আর এসে বলল, আরে নীরব ভাইয়া, গুড মর্নিং। সেম টু ইউ। তো কি করছেন এখন? এই তো গতকালের এই দুটো ফাইল ভালোভাবে দেখছিলাম হয়েছে কিনা। ও আচ্ছা, ঠিক আছে দেখেন। আর হ্যাঁ, নাস্তা করছেন? হ্যাঁ, সকালে হোটেল থেকে খেয়ে আসছি। আজকে আমার উঠতে দেরি হয়ে গেছে, তাই নাস্তা না করে এখানে নিয়ে আসছি। আপনি চাইলে আমার সাথে খেতে পারেন। না না, আমি আর পারবো না, আমি খেয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে ওর ডেস্কে চলে গেল। আমি আর কোনো কথাই বললাম না। আমার ফাইলগুলো সব ঠিক আছে, তাই এখন কাজ নেই। চুপচাপ বসে মিমির কথা ভাবছিলাম, ঠিক তখনই মিমি চলে আসলো। তাই সবাই দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বললো। আমি দাঁড়ালাম কিন্তু কিছু বললাম না। আর মিমি আজকে একটু আগে এসেছে। আমি দাঁড়িয়ে মিমির দিকে তাকাতেই সে আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল, কারণ মিমি আজকে নীল শাড়ি পরে এসেছে। আর মিমি শাড়ি পরলো কি যে কতটা সুন্দর লাগে তা বলে বোঝাতে পারবো না। মিমিকে দেখে আজকে সবাই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি আর তাকালাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কারণ ওর দিকে বেশি তাকালে ইমোশনাল হয়ে পড়বো। মিমি আমার দিকে তাকিয়ে দেখলো আমি মাথা নিচু করে আছি। তারপর মিমি আমার দিকে তাকিয়েই ওর রুমে চলে গেল। আর তখনই শায়লা বলল, তো নীরব ভাইয়া কেমন দেখলেন? আমি শায়লার কথা শুনে কিছুই বললাম না, চুপচাপ বসে আছি। তখনই শায়লা বলল ওকে নাকি ম্যাম ডেকেছে, তাই শায়লা ম্যামের রুমে গেল। আমি কিছুই বললাম না, শায়লা চলে গেল। কিছুক্ষণ পর শায়লা আমার কাছে এসে বলল, নীরব ভাইয়া, আপনাকে ম্যাম ওই দুটো ফাইল নিয়ে যেতে বলেছে। এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই। আচ্ছা যাচ্ছি। কথাটি বলে ফাইল দুটো নিয়ে মিমির রুমে গেলাম, কিন্তু ভুলে গেছিলাম ভিতরে ঢোকার আগে অনুমতি নিতে হয়। সেই ভুলের কারণে না বলে ভিতরে ঢুকলাম। ম্যাম ডেকেছেন? আমাকে মিমি এভাবে দেখে একটু রেগে বলল, এই যে আপনি যে ভেতরে আসছেন, অনুমতি নিয়েছেন? আমি মিমির কথা শুনে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই আমতা আমতা করে বললাম, সরি ম্যাম, মনে ছিল না। মনে ছিল না মানে কি? মন কি বাসায় রেখে আসেন নাকি যে মনে থাকে না? আমি আর কোনো কথা বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আর একটু কষ্টও হচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকায় মিমি বলল, আচ্ছা যাই হোক, পরবর্তী যেন এই ভুল না হয়। আর হ্যাঁ, ফাইলগুলো নিয়ে আসছেন? জি ম্যাম। তাহলে ফাইলগুলো দিন, দেখতে হবে তো। জি ম্যাম। কথাটা বলে ফাইলগুলো নিয়ে চলে যাব, তখন আবার মিমি একটু রেগে বলল, এই যে আপনার সমস্যা কি? আমি কি আপনাকে যেতে বলেছি? জি না ম্যাম। তাহলে চলে যাচ্ছেন কেন? আমি আর কোনো কথা বললাম না। আমি বুঝতে পারলাম মিমি আমার দোষ তুলে ধরছে। দাঁড়িয়ে আছেন কেন, বসেন। জি ম্যাম। কথাটা বলে মিমির দিকে একবার তাকিয়ে ওর সামনে চেয়ারে বসলাম। মিমি দুটো ফাইল দেখে বলল, হ্যাঁ, ফাইল দুটো ঠিকই আছে। কথাটা বলে ফাইল দুটো এক সাইডে রেখে টেবিলের নিচ থেকে 5টা ফাইল বের করে বলল, এই নেন, এই ফাইলগুলো ঠিক এই দুইটার মতোই কমপ্লিট করে আজকের মধ্যে আমাকে দেবেন। আমি মিমির কথা শুনে অনেকটা অবাক হলাম, কারণ এই 5টা ফাইল এতটুকু সময়ের মধ্যে কমপ্লিট করা প্রায় অসম্ভব। আর যদি কোনো কিছুতে মন না দিয়ে একটানা ফাইলগুলো নিয়ে পড়ে থাকে, তাহলে দুপুরে লাঞ্চ তো দূরের কথা, এক গ্লাস পানি খাওয়ার সময় পাবো না। কি হলো, কি ভাবছেন? না ম্যাম, কিছু না। তাহলে এখন ফাইলগুলো নিয়ে যান আর কমপ্লিট করতে থাকেন। জি ম্যাম। কথাটা বলে ফাইলগুলো নিয়ে চলে আসলাম। আমার হাতে এত ফাইল দেখে শায়লা আমার কাছে এসে বলল, আরে ভাইয়া, আপনার কাছে এত ফাইল কেন?
এই তো সবগুলো কমপ্লিট করতে হবে, এই জন্য নিয়ে আসলাম। বুঝলাম। কমপ্লিট করবেন, কিন্তু কয়দিনে? আজকের মধ্যে করতে হবে। আপনি পাগল নাকি? একদিনে কিভাবে কমপ্লিট করবেন? দেখি আজকের মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। কথাটা বলে চুপচাপ কম্পিউটার অন করে মেইল বক্স থেকে দেখে দেখে ফাইলগুলো কমপ্লিট করতে লাগলাম। আর তখনই শায়লা বলল, আচ্ছা ভাইয়া, বুঝলাম না। ম্যাম আমাকে বলল আজকে কোনো ফাইল নেই, তাই আমাকে কোনো ফাইল দেয়নি, কিন্তু আপনাকে এত ফাইল দিল কেন? জানি না, হয়তো নতুন বলে দিয়েছে যাতে তাড়াতাড়ি আপনাদের মতো শিখে যায়। হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু একদিনে কিভাবে কি? আমি জানি না। কথাটা বলে কাজে মন দিলাম। শায়লার কোনো কথাই বলল না। আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করছি। এক পর্যায়ে লাঞ্চের সময় হয়ে গেল। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ফাইলগুলো নিয়ে পড়ে আছি। আর তখনই শায়লা এসে বলল, নীরব ভাইয়া, আপনি লাঞ্চ করবেন না? হ্যাঁ, একটু পরেই করব, আপনি করে নেন। আচ্ছা ঠিক আছে। কথাটা বলেও লাঞ্চ করতে চলে গেল। আর আমি কাজে মন দিলাম। লাঞ্চ টাইম পার হয়ে গেছে, কিন্তু তবুও এক গ্লাস পানিও খাইনি। ক্ষুধায় পেট চুচু করছে, কিন্তু তবুও সেদিকে খেয়াল না রেখে কাজে মন দিলাম। শালা অনেকবার এসেছিল এবং আমাকে সহযোগিতা করতেও চেয়েছিল, কিন্তু আমি না করেছি। এক পর্যায়ে তাড়াতাড়ি করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, কিন্তু তবুও মন দিয়ে ফাইলগুলো কমপ্লিট করতে লাগলাম। ছুটির টাইম হয়ে গেছে, সবাই নিজেদের সব কিছু গোছাচ্ছে, কিন্তু আমার আর একটু বাকি আছে। তাহলে 5টা ফাইল কমপ্লিট হয়ে যাবে। তারপর সবাই একে একে বের হতে লাগলো। আর তখন অনেক কষ্টে আমার ফাইলগুলো কমপ্লিট করে ফেললাম। ফাইলগুলো গুছিয়ে মিমির কেবিনের সামনে নিয়ে বললাম, ম্যাম আসবো? আসেন। তারপর আমি ভিতরে গিয়ে দেখি মিমি রেডি হচ্ছে যাওয়ার জন্য। তাই মিমির টেবিলে ফাইলগুলো রেখে বললাম, ম্যাম ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে। মিমি আমার কথা শুনে অনেকটা অবাক হয়ে বলল, সবগুলো কমপ্লিট হয়ে গেছে? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। কথাটি বলতে আমি চলে আসলাম। তারপর সব কিছু গুছিয়ে রেখে টেবিল থেকে বের হয়ে রাস্তার ওপরে যে চায়ের দোকানটা, সেখান থেকে 1 কাপ চা এবং একটা রুটি নিয়ে খেতে লাগলাম। আর এইদিকে মিমি শায়লাকে বলল, শায়লা, তুমি কি নীরবকে ফাইলগুলো কমপ্লিট করতে হেল্প করেছো? না ম্যাম, আমি হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু উনি বলল সে নাকি একাই পারবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ম্যাম জানেন, আজকে সে এক গ্লাস পানি খাওয়ারও সময় পাননি, তাই সারাদিন পানিটাও পর্যন্ত খাননি। মিমি আর কোনো কথা বলল না। অফিস থেকে বের হয়ে ঠিক গতকালের মতো কাকে যেন এপাশ ওপাশ তাকিয়ে খুঁজতে লাগলো। তারপর মিমির গাড়ি আসতে গাড়িতে উঠে চলে গেল। আমি এক দৃষ্টিতে মিমি চলে যাওয়া দেখছি। প্রতিদিনের মতো আজকেও বাসায় এসে ফ্রেশে টিউশনি করাতে গেলাম। আর তখনই ছোটো ভাই কল দিল। তারপর ছোটো ভাই এবং মায়ের সাথে অনেক কথা হলো। ছোটো ভাই নাকি সামনে কি যেন একটা পরীক্ষা আছে, সেই জন্য 3000 টাকা লাগবে। তাছাড়া মায়ের ওষুধ নাকি শেষ হয়ে গেছে, মোট 5000 টাকা লাগবে। কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাত্র 500 টাকা আছে। কি করব বুঝতে পারছি না। মাথায় অনেক বড় টেনশন চলে আসলো। ভাবছি রাফিনের বাবার কাছে টাকা চাইবো, কারণ রাফিনের বাবা অনেক ভালো মানুষ। আর রাফিন হলো আমার ছাত্র, 9ম শ্রেণীতে পড়াশোনা করে। রাফিনের বাবার কাছে টাকা চাইলে হয়তো দিতে পারে। তাই রাফিনকে পড়ানো শেষ করে ওর বাবার কাছে সব কিছু খুলে বলে টাকাটা চাইলাম। আর অমনি রাফিনের বাবা টাকাটা দিয়ে দিল। যাক, আলহামদুলিল্লাহ, এখন মাথা থেকে টেনশনটা দূর হলো। পরের দিন ঠিক সময় অফিসে চলে গেলাম। শায়লা আমার কাছে এসে বলল, নীরব ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কথাটা শায়লা আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি শায়লার ভাবভঙ্গি দেখে কিছু একটা অনুমান করতে পারছি, তাই কথা কাটিয়ে বললাম, আচ্ছা শায়লা, আপনি তো মেয়ে, তাই মেয়েদের মন তো অবশ্যই বোঝার কথা, তাই না? তা একটু একটু বুঝতে পারি, কিন্তু হঠাৎ এ কথা কেন? না মানে হয়েছে কি, আমার বইয়ের মনটা না আমি একটু বুঝতে পারি না। আমার কথাটা শেষ না হতে শায়লা অবাক হয়ে বলল, আপনার বউ আছে? হ্যাঁ, অনেক কিউট একটা বউ আছে, কিন্তু ওর মনটা আমি বুঝতে পারি না। ওর কখন কি লাগবে, কখন কি গিফট দিলে খুশি হবে, বুঝতে পারছি না। আমার কথাটা শুনে শায়লা কিছুটা বিরক্ত হয়ে বলল, আসলে ভাইয়া হয়েছে কি, মেয়েদের মন বোঝা বড়ই কঠিন। আমি আমার মন ছাড়া অন্য কারো মন বুঝি না। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি আমার ডেস্কে গেলাম। কথাটা বলে ওর ডেস্কে গিয়ে বসলো। আর এদিকে আমি মনে মনে একটু হাসলাম। যাই হোক, এখন থেকে শায়লা আমার সাথে প্রেম করার ধান্দা মাথা থেকে ছেড়ে ফেলে দেবে। আর এমনিতে শায়লা মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার মনে তো মিমি ছাড়া আর কেউই নেই। তাই আমি কখনো মিমিকে সরিয়ে অন্য কাউকে মনে বসাতে পারবো না। তারপর কিছুক্ষণ ইমেল চেক করতে করতেই মিমি চলে আসলো। সবাই রীতিমতো দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বললো, কিন্তু আমি দাঁড়িয়ে কিছুই বললাম না। মিমির দিকে এক নজর তাকিয়ে মাথাটা নিচু করে রইলাম। মিমির রুমে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে চলে গেল। মিমিকে দেখলে আমার মনটা চিৎকার করে কাঁদতে চায় আর বলতে চায়, দোষটা আমার ছিল না মিমি,
সব দিক ছিল তোমার বাবার, আর আমি পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমি এখনও তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি। আমার ভালোবাসা একটুও কমেনি, ঠিক আগের মতোই আছে। আজকে কেন যেন মিমিকে দেখার পর মনটা কেমন যেন করছে, একটু ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে। আর সেই আগের স্মৃতিগুলো খুব মনে পড়ছে। মিমির কথা ভাবতে ভাবতে নিজের অজান্তে চোখের কোণ থেকে এক ফোঁটা পানি বেরিয়ে পড়লো। তাই সঙ্গে সঙ্গে পানি মুছে ফেললাম। আর এভাবে কেটে গেল 3টা মাস। আর এই 3 মাসে মিমি আমাকে অনেক কষ্ট দিয়েছে। আর মিমির প্রতি যে ভালোবাসাটা ছিল তাও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কারণ যতই কষ্ট হোক না কেন, মিমিকে তো সামনাসামনি দেখতে পারছি। আজকে মাসের 28 তারিখ, আমাদের স্যালারি 2 থেকে 3 তারিখের মধ্যেই দিয়ে দেয়। যাই হোক, আজকেও ঠিক প্রতিদিনের মতো অফিস এসে ফাইলগুলো কমপ্লিট করছিলাম। কারণ গতকালে অনেকগুলো ফাইল দিয়েছিল, যা একদিনে কমপ্লিট হলেও একটা কমপ্লিট হয়নি। তাই সেটা এখন মিমি আসার আগে কমপ্লিট করতে হবে। তারপর মিমি আসার আগেই অনেক দ্রুত ফাইলটা কমপ্লিট করে ফেললাম। আর ফাইলটা যে কিভাবে কমপ্লিট করলাম নিজেও জানি না, কারণ কাজটা দ্রুত করে কিছুক্ষণের মধ্যে মিমি চলে আসলো। রীতিমতো সবাই দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাম বললো, কিন্তু আমি দাঁড়িয়ে প্রতিদিনের মতো কিছুই বললাম না। মিমি যাওয়ার আগে আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে বললো, ম্যাম আমাকে ফাইলটা নিয়ে ডাকছে। তাই আমি মিমির রুমের সামনে গিয়ে নক করতে মিমি বলল, হ্যাঁ, ভেতরে আসুন। তারপর আমি ভিতরে যেতে মিমি বসতে বলল। ফাইলটা এনেছেন? জি ম্যাম, এনেছি। কথাটা বলে ফাইলটা টেবিলে রাখলাম। মিমি ফাইলটা খুলে দেখে কেমন যেন একটা মতলবে হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ফাইলটা ঠিকঠাক করেছেন তো? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এখন আপনি যেতে পারেন। কথাটা বলতে আমি চলে আসলাম। তারপর আমি আমার ডেস্কে এসে ভাবতে লাগলাম, মিমি আসলে কি করতে চায়। আমার প্রতি যা রাখছিল তা তো এই 3 মাসে সব মিটিয়ে নিয়েছে। ও আর কি চায়? প্রতিটা দিন এত কষ্ট সহ্য হয় না। প্রতিদিন একটা ভরসা আঁকড়ে ধরে থাকি। তাহলে মিমি আমাকে যতই কষ্ট দেখ না কেন, ভালোবাসার মানুষটির জন্য এতটুকু কষ্ট তো সহ্য করতেই হবে। আমি যতই কষ্ট পাই না কেন, সে আমার কষ্ট দেখে মিমি যদি একটু শান্তি পায়, তাহলে এটাই হবে আমার শান্তি। আজ বৃহস্পতিবার, তাই আগামীকাল শুক্রবার, মানে পবিত্র জুমার দিন। ভাবছি কাল বিকেলে সে পার্কে যাব, যেখানে মিমি আর আমি প্রতিদিন দেখা করতাম। অনেকদিন সেখানে যাওয়া হয় না, তাই সেই জায়গাটাতে অনেক মিস করছি। আজকে আর মিমি আমাকে কোনো ফাইল দিল না, তাই দিনটা ভালোই কেটেছে। পরের দিন মানে শুক্রবার, জুমার নামাজের পর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে সেই পার্কে গেলাম, যেখানে আমরা প্রতিদিন দেখা করতাম। আমি সেই জায়গায় সামনে যেতেই দেখি মিমি আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি বাসা থেকে হেঁটে এসেছি, তাই অনেক ঘেমে গেছি। আর মিমি আমাকে দেখে বাসা থেকে উঠে বলল, নীরব, তুমি আজকেও হেঁটে এসেছো? দেখো তো কতটা ঘেমে গেছো। আমি নিজের চোখকেও তো বিশ্বাস করতে পারছি না। মিমি আমার সামনে দাঁড়িয়েছে আর আমাকে এগুলো বলছে। আমি এক দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে আছি। আমার চোখ দুটো ছলছল করছে। মনটা চাইছে এক্ষুনি মিমিকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করি, কারণ এই বুকে অনেকগুলো কষ্ট জমা হয়ে আছে। কি হলো, কথা বলছো না যে? আমি কি চলে যাব? আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে মিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আর তখনই হঠাৎ মিমি উধাও হয়ে গেল। তাই বাতাসকে জড়িয়ে ধরলে যেমনটা সামনের দিকে হেলে পড়ে যাই, ঠিক তেমনিভাবে আমি সামনের দিকে হেলে পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নিয়ে চারদিকে তাকিয়ে দেখি মিমি নেই। আমি মিমিকে চারদিকে দেখতে না পেয়ে পাগলের মতো মিমি বলে জোরে চিৎকার দিয়ে মাটিতে হাঁটু গেড়ে কান্না করতে লাগলাম। আমি ঠিক পাগলের মতো কান্না করছি আর চারদিকে তাকিয়ে মিমিকে দেখার চেষ্টা করছি, কিন্তু মিমি কোথাও নেই। তাই কান্না করা অবস্থায় আস্তে আস্তে উঠেই মিমি ঠিক যেখানে ছিল সেখানে গিয়েই মিমির বসার জায়গায় হাত বলে কান্না করতে করতে বললাম, এই মিমি, কোথায় গেলে তুমি? জানো না তোমাকে পাগলটা কতটা ভালোবাসে? তোমাকে ছাড়া থাকবো কিভাবে? তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। ফিরে এসো মিমি, প্লিজ আমার জীবনে ফিরে আসো। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, বিশ্বাস করো। মিমি, আমার কোনো দোষ ছিল না, সব দোষ তোমার বাবার ছিল। সে আমাকে ব্ল্যাকমেল করেছে, যে কারণে আমি তোমাকে কষ্ট দিতে বাধ্য হয়েছি। প্লিজ মিমি, তুমি একটিবার ফিরে এসো, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। কান্না করতে করতে কথাগুলো বললাম, কিন্তু বুঝতে বাকি রইল না যে মিমিকে এতক্ষণ আমি কল্পনা করেছি। মিমি সত্যি সত্যি এখানে আসেনি, সব আমার মনের ভুল ছিল। সারাক্ষণ শুধু মিমিকে নিয়ে ভাবতে থাকি বলেই সে আগের পুরনো স্মৃতিগুলোর মধ্যে দিয়েই মিমি আমার বাস্তব জীবনে কল্পনা হয়ে চলে এসেছে। আর হ্যাঁ, এটাই সত্যি, মিমিকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না, এমনকি অন্য কোনো মেয়েকেও জীবনসঙ্গী বানাতে পারবো না, কারণ মিমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। আমি চোখের পানি মুছে রাস্তার পাশ দিয়ে অসহায়ের মতো হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর ভাবছি মিমিকে আগামীকাল সত্যি বলে দেব সেদিন কি হয়েছিল আমার সঙ্গে, আর ওর বাবা কিভাবে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল, এমনকি আমার নামে সবকিছু বানিয়ে বানিয়ে মিথ্যা বলেছিল, যাতে আমার মতো গরিব ছেলেটাকে মিমি ভালোবাসা তো দূরের কথা সহ্য পর্যন্ত করতে না পারে। তারপর কোনো মতে দিনটা কাটে পরের দিন
মানে আজ শনিবার অফিসে গেলাম, আমার একটুও তর্স হয়েছে না কখন মিমি আসবে আর কখন মিমিকে সব কিছু খুলে বলবো। এক কথায় গভীর আগ্রহে বসে আছি, কিছুই ভালো লাগছে না। শালা আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি সেই সুযোগ দেইনি। তারপর এভাবেই গভীর আগ্রহে বসে থাকতে থাকতেই হঠাৎ মিমি চলে আসলো। কিন্তু আজ মিমি ঠিক সময় আসেনি, 1 ঘন্টা দেরি করে এসেছে। কিন্তু তবুও মনটা ওকে দেখে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ল। সবাই দাঁড়িয়ে মিমিকে সালাম দিল, কিন্তু প্রতিদিনের মতো আজকেও কিছু বললাম না। কিন্তু মিমির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছি। ঠিক তখনই দেখি মিমির পেছন থেকে একটা ছেলে এসে হাজির হলো। দেখে মনে হচ্ছে ছেলেটা অনেক বড় লোক ঘরের, তার উপরে আবার দামি কোট বুট পরেছে। ছেলেটি ভিতরে এসে সবাইকে দেখে একটা মুচকি হাসি দিয়ে মিমির পিছন পিছন মিমির রুমে গেল। আমি কিছুই বুঝলাম না ছেলেটা কে, আর মিমিও ঠিক যাওয়ার সময় আমার দিকে তার ছেলের হাসি দিয়ে চলে গেল। সবাই বসে যে যার মতো কাজ করছে, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন ধুকপুক করছে, একটু শান্তি পাচ্ছি না। আর কেন জানি বুকের মধ্যে অজানায় হারানোর ভয় ক্রমশই গ্রাস করছে। কিছুক্ষণ এভাবেই চলতে চলতে হঠাৎ পিয়ন এসে বলল ম্যাম আমাকে ডাকছে। তাই দেরি না করেই মিমির কেবিনের সামনে গিয়ে ভাবতে লাগলাম আজ সব সত্যি মিমিকে বলবোই। তারপর বললাম ম্যাম আসতে পারি? হ্যাঁ আসেন। কথাটা বলতে ভিতরে গিয়ে দেখি ছেলেটা মিমির ঠিক অপর প্রান্তে বসে আছে। ম্যাম আমাকে ডেকেছেন? ডেকেছি, কিন্তু হ্যাঁ 10 মিনিট আপনার সাথে কথা বলবো কিছু, যা অফিসের ভাষায় না, ঠিক আগের ভাষায়। মিমির কথাটা আমি ঠিক বুঝলাম না। মানে? মানেটা হলো এখন তুমি এই 10 মিনিট অফিসের কেউ না, ঠিক আগের মতোই। মিমির কথাটা শুনে এবার বুঝতে পারছি মিমি কি বোঝাতে চাচ্ছে। তো মিস্টার নীরব, তুমি আমাকে কতটা ভালোবাসতে তা তো আমি নিজের চোখেই দেখেছি, কিন্তু আমি যে তোমাকে কতটা ভালোবাসতাম তা হয়তো তুমি জানতে না। মিমির কথাটা শুনে আমি কিছু বলতে যাব, ঠিক তখনই মিমি আমাকে হাতের ইশারা দিয়ে তাকিয়ে বলল আমাকে শেষ করতে দাও। কথাটা বলে আবার বলতে লাগলো তুমি হয়তো জানতে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, তাই তো সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার বাবার কাছ থেকে 1 কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে। মিমির কথাটা শুনে অসহায়ের মতো মিমির দিকে তাকিয়ে রইলাম, মুখ ফুটে কিছুই বলতে পারছি না। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি যদি আমার কাছে ওই 1 কোটি টাকা চাইতে তাহলে কি আমি দিতাম না? ওই 1 কোটি টাকা কেন, লাগলে আমার সবকিছু তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তবুও তোমাকে খুশি রাখার চেষ্টা করতাম। কিন্তু তুমি ওই সামান্য 1 কোটি টাকার জন্য আমার এত দামি ভালোবাসাটা বিক্রি করে দিতে তোমার একটু বিবেকে বাঁধলো না? আমি কি দোষ করেছিলাম তোমাকে ভালোবেসে? আমার যত ইচ্ছে এবং অভ্যাস যা ছিল সবকিছু তোমার জন্য বিসর্জন দিয়েছি। যেখানে কখনোই আমি ভোরে ঘুম থেকে উঠতে পারতাম না, সেখানে সকালে ভোরে উঠে তোমার ঘুম ভাঙাতাম। সেখানে আমাদের পরিবারের কেউই কখনো ভালো রান্না করেনি, সেখানে তোমার কথা চিন্তা করে অনেক কষ্টে রান্না শিখেছি। এটাই কি আমার দোষ ছিল? যেখানে প্রতিদিন 10,000 টাকা ছাড়া আমি চলতেই পারতাম না, সেখানে শুধু তোমার আর আমার ভবিষ্যতের কথা চিন্তা করে সব টাকা গোপনে ব্যাংকে জমিয়ে রেখে দিতাম। এটাই কি আমার অপরাধ ছিল? মিমির কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অনেক কষ্ট হচ্ছে, এমনকি নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তাই চুপচাপ মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম, আর চোখের পানি টপ টপ করে ফ্লোরে পড়তে লাগলো। কথায় আছে না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কথাটা একদম সত্যি, কারণ আমার ভাগ্যটা আসলেই অনেক ভালো, তাই তো তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলের হাত থেকে মুক্তি পেয়েছি। মিমির কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মিমির দিকে কান্না ভেজা চোখে অবাক হয়ে তাকালাম। মিমি এটা কি বললো? আমি নাকি চরিত্রহীন লম্পট? মিমির মুখে কথাটা শুনে নিজেকে একটু ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে কষ্টে এখনই আমার বুক ফেটে যাবে। এত কষ্ট হচ্ছে যা বলে বোঝাতে পারবো না। তাই মিমিকে কান্না জড়িত কণ্ঠে আস্তে করে বললাম, মিমি তুমি ঠিক কি বললে? আমি চরিত্রহীন লম্পট? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমাদের মতো ছেলেরা আমাদের মতো মেয়েদের কখনোই মন থেকে ভালোবাসে না, শুধু তাদের টাকাকেই ভালোবাসে। মিমির কথাটা শুনে একটু রাগ হলো, তাই একটু জোরে বললাম, মিমি। চুপ করো। আজ তুমি না, আমি বলবো, তুমি শুনবে, কারণ তুমি কখনোই আমার মন থেকে ভালোবাসোনি, শুধু অভিনয় করেছো। আচ্ছা, তোমার কাছে কি চেয়েছি আমি, আর তুমিই বা আমাকে কি দিয়েছো? কখনোই তো পারোনি ভালো একটা গিফট দিতে, আর তুমি দিতে চাইলেও আমি নিতে অস্বীকার করেছি, কারণ সেই টাকাটা তোমার বাবার, আর তোমার বাবা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। আর তোমাকে ভালোবাসার সঙ্গে সঙ্গে তোমার পরিবারকে অনেক ভালোবাসতাম বলে তোমার বাবার কষ্টের টাকাটাকে এতটা সম্মান করতাম, কিন্তু তারপরেও তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে কিভাবে? আমি মিমির কথাটা শুনে কান্না করতে করতে বললাম, মিমি আমি মানছি সব দোষ আমার ছিল, কিন্তু প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। আমার প্রতি তোমার যত ভুল ধারণা আছে সব ভেঙে যাবে।
আমার কথাটা শুনে সঙ্গে সঙ্গে মিমি বলল, থাক, আর বলতে হবে না। কারণ এখন তুমি যতই বাহানা দাও না কেন, কোনো লাভ হবে না। কারণটা হলো আমি আর কয়েকদিন পরেই রনির বউ হতে চলেছি। মিমির কথাটা শোনার সঙ্গে সঙ্গে এই বুকের মধ্যে ধুক করে উঠল। মনে হলো মাথায় যেন পুরো আকাশটাই ভেঙে পড়েছে। আমি ঠিক পাগলের মতো ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা বেশ খুশি, আর মিমিকে দেখে মনে হচ্ছে মিমিও খুশি। জানো ওকে? আমি কোনো কথাই আর বললাম না, কারণ এখন আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। মিমির বিয়ে হয়ে যাবে, তাও আবার এই ছেলের সাথে। তুমি অবশ্য জানবে কিভাবে? আমার কাছ থেকেই শুনে নাও। ও হলো রনি, আর ওদের আমেরিকাতে 3টা কোম্পানি আছে, আর বাংলাদেশে 5টা। ওদের বাড়িতে কাজের লোকের অভাব নেই, তাই কখনো হয়তো আমাকে এক গ্লাস পানিও ঢেলে খেতে হবে না। ও আজ আমেরিকা থেকে এসেছে আমার সাথে দেখা করার জন্য। তুমি 3 বছর যা দিতে পারোনি, তা হয়তো ও একদিনেই নিয়ে এসেছে। কথাগুলো আমাকে অপমান করে রনিকে বলল। রনি, তুমি আমার জন্য কি এনেছো? মিমির কথাটা শুনে ছেলেটা মুচকে একটা হাসি দিয়ে বলল, তোমার জন্য পিওর ডায়মন্ডের 2টা জিনিস এনেছি, আংটি এবং চেইন। ওহ গুড। তো ওই 2টার দাম কত হবে? মিনিমাম 7 কোটি টাকা তো হবেই। ওদের কথাবার্তা শুনে অনেক কষ্ট হচ্ছে। এই মুহূর্তে মনে হচ্ছে মরে যাওয়াটা আমার জন্য বেস্ট হবে। এক কথায় জীবনে বেঁচে থাকার জন্য যতটা ইচ্ছে বল থাকে, তাই এই মুহূর্তে সবই হারিয়ে গেছে। আমি ওদের কথাটা শুনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখের পানি ফেলছি। তো মিস্টার নীরব, বুঝতেই পারছো আমি কতটা লাকি। আর আমিই বাকি। আমি ইচ্ছে করলে আমাদের লেভেলের যে কোনো ছেলের সাথে রিলেশন করতে পারতাম, কিন্তু তা না করে তোমার মতো একটা, ছি, আমার ভাবতেও এখন লজ্জা করছে। মিমির কথা অনেকটা লজ্জা পেলাম, কারণ মিমির কথা শুনে রনি হাসতে লাগলো। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চোখগুলো কেমন জানি ঝাপসা হয়ে আসছে। তাই আমি মিমিকে বললাম, আমার কিছু কথা ছিল। আমার কথা শুনে মিমি তার ছেলের হাসি হেসে বলল, সরি, টাইম ইজ আপ। মিমির কথা শুনে আরও কষ্ট হতে লাগলো, কারণ মিমি বলেছে সময় নাকি শেষ হয়ে গেছে। তাই মিমিকে যাওয়ার আগে বললাম, শোনো, কখনো কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা উচিত নয়। আমি কিন্তু তোমাকে কোনো দোষ দিব না, কারণ সব দোষ একজনের, আর সে লোকটাকে একদিন তুমি ঠিকই জানতে পারবে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে। কথাটা বলে চোখটা মুছতে মুছতে চলে আসলাম, আর এসে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে এসে নিজেকে একটু ঠিক রাখতে পারছি না। মনটা চাচ্ছে চিৎকার দিয়ে কান্না করি, কিন্তু এখানে তো আর চিৎকার দিয়ে কান্না করা যাবে না। তাই বারবার চোখের পানি দিচ্ছি আর শব্দহীন কান্না করছি। আজ আমার চোখ এবং মন দুটোই আমার বিরুদ্ধে চলে গেছে, কারণ আমার নিজের অজান্তে মনটা কেঁদে যাচ্ছে, আর তারই সঙ্গে হিসেবে চোখ দুটো অঝরে কষ্ট নামক পানি বিসর্জন দিচ্ছে। ওরা দুজনে আজ থামতেই যাচ্ছে না, কারণ এত কষ্ট ওদের সহ্য হচ্ছে না। আমি চোখের পানি আড়াল করার জন্য বারবার চোখে পানি দিচ্ছি, যাতে কেউ বুঝতে না পারে যে আমি কান্না করছি। কিছুক্ষণ এভাবে পানি দিয়ে কোনো মতে কান্না করার ছাপটা মুছে ফেললাম, কিন্তু এখনও মনটা কাঁদতে চাইছে। তাই মনটাকে শান্ত করে টিস্যু দিয়ে মুখটা মুছে ডেস্কে গিয়ে বসলাম। শালা আমাকে দেখে আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলবেন? ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আমি শালার কথাটা শুনে চোখটা ভালো করে মুছে বললাম, কেমন দেখাচ্ছে? ও, হয়তো চোখে পানি দিয়েছিলাম, এই জন্য হয়তো এমন দেখাচ্ছে। ভাইয়া, আপনি কিন্তু ছোট বাচ্চা না, তাই কোনটা পানি দেওয়া চোখ আর কোনটা কান্না ভেজা চোখ আমি কিন্তু ঠিকই বুঝতে পারি। শালার কথাটা শুনে আর কিছুই বললাম না, মাথাটা নিচু করে রইলাম। ভাইয়া, হ্যাঁ, আমি সেই প্রথম থেকেই কিছু একটা অনুমান করতে পেরেছিলাম, আর আজ সেটাই সত্যি হলো। মানেটা আপনি ভালো করেই বুঝতে পারছেন। তো ভাইয়া, আর লুকিয়ে লাভ নেই, প্লিজ সত্যিটা জানতে চাচ্ছি, বলেন। আমি আর কথাটা লুকোতে পারলাম না, শালাকে সব কিছু খুলে বললাম, কিন্তু মিমির বাবার সঙ্গে কি কথা হয়েছিল সেটা বললাম না। এমনি শালাকে বলে দিয়েছি এই কথা সে যেন আর অন্য কাউকে কিছু না বলে। তারপর কিছুক্ষণ পরে মিমি ওই লোকটাকে নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। মনে হয় আজকের অফিসে আসবে না। আমি কিছুই বললাম না, মন খারাপ করে বসে রইলাম। শালা মিমিকে ওই ছেলেটির সাথে বেরিয়ে যেতে দেখে সেও মন খারাপ করেই বসে রইল। আর যখনই দেখলো আমি মন খারাপ করে বসে আছি, ঠিক তখনই শালা আমার কাছে এসে আমাকে বোঝাতে লাগলো যাতে আমি মন খারাপ না করি। আমি আসলে কিছুক্ষণের মধ্যে ভালো বন্ধুর মতো হয়ে গেলাম, কারণ আজকের মতো কথা আর কখনোই আমাদের হয়নি। শালা মেয়েটা অনেক ভালো, আর আমি ঠিক বুঝতে পারছি ও আমাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এটা তো সম্ভব না, কারণ মিমি স্যার আমার মনে কেউই ছিল না এবং থাকবেও না। আমি ভেবেছিলাম মিমি হয়তো আজকে আর আসবে না, কিন্তু মিমি 4টার দিকে একা অফিসে এসে আমাকে 3টা ফাইল দিয়ে গেল আর বলল এই 3টা কালকের মধ্যে কমপ্লিট করতে। কিন্তু আমি বুঝতে পারছি না এত লোক থাকতে আমাকে কেন এসব ফাইল দেয়। মিমি যে 3টা ফাইল দিয়ে গিয়েছে তা আমি 2-3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারবো, কারণ অভ্যাস হয়ে গেছে। কিন্তু মিমি কেন জানি কালকের পুরো দিনটাই দিয়ে দিল। জানি না মিমির মনে কী চলছে। আর কি বলবো, এই ফাইলটা নাকি অনেক গুরুত্বপূর্ণ, তাই হয়তো মিমি
পুরো একদিন দিয়েছে। তারপর দিন শেষে অফিস থেকে বের হয়ে ওই চায়ের দোকানে বসলাম না, কারণ কিছুই ভালো লাগছে না। মিমির কথাগুলো এখনও মাথায় ভনভন করছে। আজকে আর কোথাও সময় নষ্ট না করে সোজা বাসায় গিয়ে শুরু এলাম। আর তখনই ছোটো ভাই গ্রাম থেকে কল দিল। আমি কলটা রিসিভ করতে যেই না হ্যালো বলবো, ঠিক ওই সময় ছোটো ভাই কান্না করতে লাগলো। তাই শোয়া থেকে লাফ দিয়ে উঠে বললাম, এই ছোট, কান্না করছিস কেন? কি হয়েছে? ভাইয়া, মা যেন কেমন করছে, তার শরীরটা একটুও ভালো না। ভাই তুই এক কাজ কর, রহিম চাচাকে বল মাকে নিয়ে এখনই কোনো হসপিটালে নিয়ে যেতে, সাথে তুইও যা। হ্যাঁ ভাইয়া, যাচ্ছি। কথাটা বলে কলটা কেটে দিয়ে ধরে রহিম চাচার বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসলো। তারপর রহিম চাচা এবং ছোট মিলে মাকে হসপিটালে নিয়ে গেল। এদিকে আমি ছোট ভাইকে অনেকক্ষণ ধরে কল দিচ্ছি, কিন্তু ছোট ভাই কেন জানি কলটা ধরছে না। তাই আমার টেনশন আরও দ্বিগুণ বেড়ে গেল। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। মাথাটা ভনভন করে ঘুরছে, এক কথা একটু শান্তি পাচ্ছে না। একদিকে মিমির টেনশন আর অন্যদিকে মায়ের। এই টেনশন মিলে যেন আমাকে ক্রমশ গ্রাস করছে। কি করব কিছুই বুঝতে পারছি না, মাথাটা ভনভন করে ঘুরছে। আমি আরও কয়েকবার ছোট ভাইটাকে কল দিলাম, কিন্তু ধরলো না, হয়তো ব্যস্ত আছে বা মোবাইলটাও সাথে নেই। আমি কিছুক্ষণ এভাবে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ফোনটা বেজে উঠতে আমার ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মোবাইলটা হাতে নিয়ে দেখি ছোট ভাই কল করেছে। তাই সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে বললাম, কি রে, কি হয়েছে? ফোন ধরছিলি না কেন? আসলে ভাইয়া, রহিম চাচাকে সঙ্গে নিয়ে মাকে হসপিটালে নিয়ে গেছি, তাই একটু ব্যস্ত ছিলাম, সেজন্য কল ধরতে পারিনি। হ্যাঁ বুঝলাম, তো এখন মা কেমন আছে? এই তো ভাইয়া, এখন মোটামুটি ভালোই আছে। ডক্টর বলেছে মা নাকি অনেক টেনশন করে, তাই ডক্টর মাকে টেনশন করতে নিষেধ করেছে। মাকে টেনশন করতে গিয়ে বলেছে? তুই মাকে ভালো করে বুঝিয়ে বলবি টেনশন না করতে। আমি স্যালারিটা পেলে আসবো, আর এর আগে আসতে পারবো না। ভাইয়া, তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে দূর, কি বলিস, কষ্ট হবে কেন? আমি ভালোই আছি। এখন যে অফিসে আছি সেখানকার লোকজন অনেক ভালো, কাজের প্রেশার অনেক কম। যাক ভাইয়া, তুমি ভালো আছো শুনলে আমাদেরও অনেক ভালো লাগে। আচ্ছা হয়েছে, এখন রাখছি, পরে কি হয় না হয় আমাকে কল করে জানাবি। আচ্ছা ভাইয়া, তাহলে রাখছি। রাখ। কথাটা বলেই কলটা কেটে দিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন মায়ের দিক থেকে টেনশনটা একটু দূর হলো। অনেক ক্ষুধা লাগছে, তাই মোবাইলে তাকে দেখি রাত 9টা বাজে। তাই উঠে হাত মুখ দিয়ে হোটেলে গেলাম খাওয়ার জন্য। কিন্তু তখনই মিমির কথাগুলো মনে পড়ে গেল। তাই সঙ্গে সঙ্গে আবারও সেই হারানোর ভয়টা মনের মধ্যে আষ্টে বিষ্টে গেঁথে গেল। এখন আর কিছুই ভালো লাগছে না, অনেক কষ্টই হচ্ছে। বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিন ব্যথা করছে। এখন আর খাওয়া গলা দিয়ে নামবে না, তাই না খেয়ে হোটেল থেকে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম কি করব, আমাদের মতো গরিবদের কী বা করার আছে। আর সব থেকে বড় কথা হলো, আমাদের মতো গরিব ছেলেদের বুক ভরে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু সামর্থ্য নেই বলেই সে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন হয়ে মাথায় সবসময় ভনভন করে। মিমি আর আমি যখন একই ক্লাসে পড়তাম তখন আমি অনেক ভালো ছাত্র ছিলাম। সেই সুবাদে মিমি আমার সাথে বন্ধুত্ব করে, কিন্তু মিমি অনেক ভালো মেয়ে ছিল। মিমির মনে কোনো অহংকার ছিল না, আর না ছিল হিংসে। এই জন্য ওকে আমার অনেক ভালো লাগতো। মিমি অনেক ধনী পরিবারের মেয়ে বলে আমি কখনো ওর সাথে আগ বাড়িয়ে কথা বলতে যেতাম না, কিন্তু মিমি আমার সাথে কথা বলতো। তারপর এভাবে কখন যে ভালো লাগে থেকে ভালোবাসার সৃষ্টি হয় তা নিজেরও অজানা। কিন্তু আমি মিমিকে আমার ভালোবাসার কথা আগে বলিনি, মিমি তার ভালোবাসার কথা আমাকে আগে বলেছে। কিন্তু তবুও আমি ওকে অনেকবার বলেছি আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ, কিন্তু মিমি আমার কোনো কথা শুনিনি। মিমি আমাকে এক কথাই বলেছে, ভালোবাসা কখনোই কালো ফর্সা বা ধনী করে দেখে হয় না, ভালোবাসা হয় মন থেকে। তাই মিমি আমাকে মন থেকে ভালোবেসেছে। হ্যাঁ, আসলেই মিমি আমাকে মন থেকেই নিজেই চেয়েছিল, বেশি ভালোবাসতো। কখনোই সে এমন কোনো কথা বলেনি যে কথা আমি কষ্ট পাবো। এক কথায় মিমির মতো মেয়ে পেতে হলে ভাগ্য লাগে, আর সেই ভাগ্যটা আমার কপালে বেশি দিন ছিল না। জানি না কখনো কোনো দিন খারাপ কাজ করেছিলাম কিনা, যার ফলস্বরূপ এমনটা হলো। আমি কখনোই মিমিকে ছাড়া ভালো থাকবো না, কিন্তু সবসময়ের জন্য দোয়া করব যাতে ওর মনের মানুষের সাথে অনেক ভালো থাকে। আমার কিছুই ভালো লাগছে না, আর এমনিতেও কয়েকদিন ধরে শরীরটা খুব ক্লান্ত লাগছে। অবশ্য ক্লান্ত লাগারই কথা, কারণ ঠিকমতো খাওয়া নেই, ঘুমোনো নেই, আমার ভালো কিছু খেতেও পারি না। যা একটু খাই তা আবার কোনো মতে হোটেলে রান্না। আজকে শরীরটা একটু বেশি ক্লান্ত হয়ে গেছে, তাই না খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুমিয়েই শান্তি পেলাম না, কারণ এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্নটা দেখার পর ঘুমটা ভাঙতেই সব কিছু যেন উল্টাপাল্টা হয়ে গেল। অনেক কেঁদেছি, কারণ সেই স্বপ্নটা ছিল আমার মায়ের মৃত্যুর। আমি স্বপ্ন দেখলাম আমি খুব কাঁদছি আর দৌড়াচ্ছি। তখন আমার একটা বন্ধু আমাকে এভাবে দৌড়াতে দেখে জিজ্ঞেস করলো, এভাবে কান্না করে দৌড়াচ্ছি কেন? আমি সেই বন্ধু জবাবে বললাম, দোস্ত আমার মা মারা গেছে, আমাকে হসপিটালে যেতে হবে। তখন এই বন্ধু আমার সঙ্গে দৌড়ে হসপিটালে যেতে লাগলো। আমরা হসপিটালে যেতেই দেখি সত্যি মা আর নেই। তখন মাকে জোরে ধরে জোরে এক চিৎকার দিচ্ছিলাম, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেল।
কিছুই ভালো লাগছে না। তাই ছোট ভাইকে আবারও কল দিলাম, কিন্তু ধরলো না। তখন ঘড়িতে তাকে দেখি রাত 3:30 বাজে, তাই আর কল দিলাম না। কিন্তু মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছে, আর কান্নাও পাচ্ছে অনেক। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না, তাই খুব করে কান্না করলাম। আমার এই কান্না হয়তো কারো কাছে পৌঁছাবে না, বা কেউ অনুভব করবে না। রাতের ঘুমাইনি। ফজরের আজানের আগে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আজান দিতে মসজিদে চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে একটু ঘুমিয়ে নিলাম। তারপর প্রতিদিনের রুটিন অনুযায়ী রেডি হয়ে হোটেল থেকে নাস্তা করে অফিসে চলে গেলাম। কিন্তু কেন জানি আজকে অফিস যেতে ইচ্ছে করছে না। এক কথায় এই অফিসটাকে মিমির মতোই নিজের করে নিয়েছিলাম। তাই তো মিমির জন্য সব কিছু সহ্য করে এখনও ঠিক চাকরিটাই করছি। ঠিক এই অফিসটাকে যতটা আপন ভাবতাম, আজকে ঠিক ততটাই পর লাগছে। আমি অফিসের ভিতরে গিয়ে আমার ডেস্কে বসে রইলাম। কিছুই ভালো লাগছে না। তাই ছোট ভাইকে কল দিলাম মায়ের অবস্থা জানার জন্য। কিন্তু ছোট ভাই বলল মায়ের শরীরটা নাকি অতটা ভালো না, তাই আমাকে নাকি খুব দেখতে চায়। কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে কোনো টাকা নেই, কিভাবে গ্রামে যাব? তার থেকে ভালো হবে মিমির কাছে অগ্রিম বেতনে কিছু টাকা নিয়ে মায়ের সাথে দেখা করে আসি। এটাই হয়তো ভালো হবে। না হলে যদি মায়ের কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এক কথায় মা আর ছোট ভাই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই নেই। আর মা আমাকে অনেক ভালোবাসে, তাই আমি চাই না সেই ভালোবাসা হারাতে। এদিকে মিমি যে 3টা ফাইল দিয়েছিল, তার মধ্যে থেকে একটা পুরো কমপ্লিট করেছি। কিন্তু এত টেনশনের কারণে বাকি 2টা ফাইল কমপ্লিট করতে ভুলেই গেছি। আমি চুপচাপ বসে মায়ের কথা ভাবছি আর অপেক্ষা করছি কখন মিমি অফিসে আসবে। কিছুক্ষণ এভাবে মিমির জন্য অপেক্ষা করতে করতে মিমি চলে আসলো। সবাই দাঁড়িয়ে মিমিকে গুড মর্নিং বললো, কিন্তু আমি কিছু বললাম না। মিমি যাওয়ার কিছুক্ষণ পরে আমি মিমির রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? মিমি আমার কথা শুনে বলল, হ্যাঁ আসুন। আমি ভিতরে গিয়ে কীভাবে টাকা চাইবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু মিমি ঠিক বুঝে গেল আমি কিছু বলতে এসেছি। তাই মিমি আগ বাড়িয়ে বলল, কিছু বলবেন? মিমির কথাটা শুনে একটু সাহস পেলাম, তাই সংকোচ না করে বললাম, ম্যাম আমার কিছু টাকার দরকার ছিল, খুবই প্রয়োজন। আমার কথাটা শুনে মিমি আমার দিকে তাকিয়ে বলল, এখন টাকা দিয়ে কি করবেন? 2-3 দিন পর তো এমনিতেই স্যালারি পেয়ে যাবেন। জি ম্যাম, তা জানি, কিন্তু আমার একটু গ্রামে যেতে হবে, তাই টাকাটা লাগবে। ও আচ্ছা, তো কত লাগবে? 3000 হলেই হবে। মিমি আমার কথা শুনে কেমন তাচ্ছিলের হাসি হেসে বলল, মাত্র 3000 টাকা দিয়ে কি হবে? আমি মিমির কথাটা শুনে মনে মনে ভাবলাম মিমি অনেকটা পাল্টে গেছে, আর তার মধ্যে সে গরিব ভাবটাও নেই। মিমি হয়তো জানে না গরিবদের জন্য এই 3000 টাকাই অনেক। আমি কোনো কথা বললাম না, তাই মিমি আকবারি আর কিছু না বলে ব্যাগ থেকে 3000 টাকা বের করে আমাকে দিল। আমি টাকাটা হাতে নিয়ে বললাম, ম্যাম আরেকটা কথা ছিল। হ্যাঁ বলুন। ম্যাম আজকে এবং কালকে 2 দিন ছুটি দিলে ভালো হতো, গ্রামে যেতাম। আচ্ছা ঠিক আছে যান, কিন্তু 2 দিনের বেশি থাকবেন না, ওকে? জি ম্যাম, থ্যাংক ইউ। কথাটা বলে বেরিয়ে আসলাম। আমার একটু খেয়াল নেই আমি আরও 2টা ফাইল কমপ্লিট করিনি। আর মিমি বলেছিল এই 3টা ফাইল আজকের মধ্যে কমপ্লিট করে জমা দিতে না পারলে প্রজেক্ট 3টায় হারাতে হবে, এতে অনেক লস হয়ে যাবে। কিন্তু আমার এত টেনশনের মধ্যে একটু খেয়াল নেই। তাই আসার সময় শায়লাকে মায়ের বিষয়ে সব কিছু বললাম, এমনকি এই স্বপ্নের কথা বলেছি। তখন শায়লা মায়ের কথা শুনে মনটা খারাপ করে ফেললো। যাই হোক, কিছুক্ষণের মধ্যে অফিস থেকে বের হয়ে চলে আসলাম। বাসায় গিয়ে রেডি হয়ে গ্রামে চলে গেলাম। গ্রামে গিয়ে আগে সোজা হসপিটালে গিয়ে মায়ের সাথে দেখা করলাম। মায়ের শরীর আসলে অনেক খারাপ, মুখটা কেমন ফুলে গেছে, আর ঠিকমতো কথা বলতে পারে না। মা আমাকে দেখে ওই অবস্থায় উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কি রে বাপ, তোর অবস্থা এমন কেন? এত শুকিয়ে গেছিস কেন? তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? আরে মা কি বলো, কষ্ট হবে কেন? আমার একটু কষ্ট হচ্ছে না, কিন্তু তোমার এই অবস্থা আমি কি ভালো থাকতে পারি বলো? আমার কিছুই ভালো লাগে না মা। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে, আর ছোটর কি হবে? আমরা যে পুরো ইতিম হয়ে যাব। কথাটা বলেই কান্না করে দিলাম। আমার কথাটা শুনে ছোট ভাই কান্না করছে, সাথে রহিম চাচাও কান্না করছে। রহিম চাচা হলো বাবার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু সে আমাদের মতো গরিব হলেও তার মনটা অনেক বড়। তারপর কিছুক্ষণ মায়ের সাথে গল্প করতে করতেই বিকেল হয়ে গেল। সবাইকে অনেকদিন পর কাছে পেয়ে মোবাইলের কথা ভুলেই গেছি। গতকাল রাতে টেনশনে মোবাইল চার্জ দিতে পারিনি, মনে ছিল না, তাই মোবাইলটা দুপুরের পর থেকেই বন্ধ হয়ে গেছে। এখন বিকেল 5টা বাজে, তার মানে অফিস টাইম শেষ হলো। কিন্তু তখনই হঠাৎ ফাইলগুলোর কথা মনে পড়লো। আমি তারও 2টা ফাইল কমপ্লিট করিনি, কিন্তু মিমি তো বলেছিল 3টা ফাইল আজকের মধ্যে কমপ্লিট না হলে প্রজেক্ট 3টায় হারাতে হবে, আর এতে অনেক লস হয়ে যাবে। কিন্তু এখন আমি কি করি? আমি কোনো কিছু ভাবতে পারছি না। এত বড় ভুল কীভাবে করলাম? আর না জানি মিমি এবং শায়লা আমাকে কতবার কল দিয়েছে। তারপর আর কিছু না ভেবে 10 মিনিটে মোবাইলটা চার্জ দিয়েই শায়লাকে কল করলাম। শায়লাকে কল দিতেই শায়লা সঙ্গে সঙ্গে রিসিভ করলো, হয়তো মোবাইল হাতেই ছিল। শায়লা কলটা রিসিভ করে আমাকে বলল, নীরব ভাইয়া, একটা ঝামেলা তো হয়ে গেছে। আপনাকে যে 3টা ফাইল দিয়েছিলাম ওগুলো তো আপনি কমপ্লিট না করে চলে গেছেন। আমি শায়লার কথাটা শুনে কি বলবো বুঝতে পারছি না,
তাই একটু আমতা আমতা করে বললাম, শালা আপনি বিশ্বাস করেন আমার একটু মনে ছিল না। গতকাল রাতে টেনশনে ঘুমাতে পারিনি। একদিকে মিমির টেনশন আর অন্যদিকে মায়ের টেনশন, এই দুইটা টেনশন মিলে আমাকে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল। ভাইয়া আমি তো বুঝতে পারছি আপনার মনে এখন কি ঝড় চলছে, কিন্তু ম্যাম তো রেগে পুরো আগুন হয়ে আছে, কারণ অলরেডি ম্যামের কাছে অনেক কল চলে এসেছে ওই ফাইলগুলোর জন্য, কিন্তু ম্যাম কারোরই কল ধরেনি, অনেক রেগে আছে। শালা আমার এখন ভয় করছে, এখন আমি কি করব? ভাইয়া আপনি এক কাজ করেন, ম্যামকে কল দিয়ে সব কিছু বুঝিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। আপনি মিমির নাম্বারটা একটু বলেন, আমি কল দিচ্ছি। জি লেখেন 0178184। শালার কথা মতো এইটুকু নাম্বার ওঠাতে দেখি মোবাইল স্ক্রিনে মাই লাইফ নামটা বেশি উঠেছে। নামটা দেখেই অনেকটা শখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ এটা মিমি সে আগের নাম্বার যেটা মিমি বন্ধ রেখেছিল, কিন্তু এখন আবার কি মনে করে সিমটা চালু করেছে। কি হলো ভাইয়া, চুপ করে আছেন যে? থাক, নাম্বারটা লাগবে না, এই নাম্বারটা আমার কাছে আছে। কিন্তু ভাইয়া আপনি তো বলেছিলেন ম্যাম নাম্বার অফ করে দিয়েছিল। হ্যাঁ অফ করে দিয়েছিল, প্রায় 1 বছর পরে আমি আর কল দিইনি, ভেবেছি সিমটা হয়তো নষ্ট করে ফেলেছে, কিন্তু এখন দেখছি আবার চালু করেছে। আচ্ছা ভাইয়া আপনি কল দিন। কথা বলে শালা কলটা কেটে দিল। আমি মিমিকে কল দিতেই ওইদিকে মিমি রেগে চুপচাপ বসে আছে, আর তখনই মিমির ফোনটা বেজে উঠলো। মিমিও ফোনের দিকে তাকিয়ে দেখলো মাই লাইফ নামটা ভেসে উঠেছে। মিমি অনেকটা অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে নাম্বারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তখনই কলটা বাজতে বাজতে কেটে গেল। তারপর আবার কল দিতেই মিমি রিসিভ করে চুপ করে আছে। হ্যালো কে আপনি? ম্যাম, আমি নীরব বলছি। তো কল দিয়েছেন কেন? ম্যাম সরি, আমার একটু মনে ছিল না এই 2টা ফাইলের কথা। তো কেন মনে ছিল না? মিমির কথাটা শুনে কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই আমদা আমদা করে বললাম, আসলে ম্যাম মায়ের শরীরটা খারাপ তো, তাই একটু টেনশনে ছিলাম, এই জন্য তাড়াহুড়ো করে চলে আসছি। তাই বলে এত বড় ভুল করবেন আপনি? জানেন আপনার এই একটা ভুলের কারণে আমার 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। এই টাকাটা কে দেবে? আমি মিমির কথাটা শুনে কিছুই বললাম না, কারণ বলার ভাষা নেই, কি বলবো, ভুলটা তো আমারই। আমি চুপ করে আছি বলে মিমি কিছুটা রেগে বলল, কি হলো, কথা বলছেন না কেন? ম্যাম সরি। কিসের সরি? সরি মাই ফুট। জানেন আপনার এই একটা ভুলের কারণে আমার কোম্পানি কতটা ডাউন হয়ে যাবে? ম্যাম আমার মা অনেক অসুস্থ, তাই সেদিন মায়ের কথা ভাবতে ভাবতে সব কিছু ভুলে গিয়েছিলাম। তো এখন আমি কি করব? আপনার মা অসুস্থ তো। ম্যাম একটু বোঝার চেষ্টা করেন, আমি সত্যি গতকাল রাতে ডিপ্রেশনে চলে গেছিলাম। আপনার সাথে না আমার কথা বলতে ইচ্ছে করছে না, ক্যারেক্টারলেস একটা। মিমির কথাগুলো শুনে অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। সরি ম্যাম, প্লিজ রাগ করবেন না, আমার পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমার কথাটা শুনে মিমি আরও রেগে বলল, শাট আপ। আপনি আর একটা কথাও বলবেন না। আর হ্যাঁ, আপনি এই চাকরিটা যোগ্যই না। ম্যাম কি বলছেন এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি, তাই আমি আপনাকে আমার কোম্পানি থেকে ফায়ার করতে বাধ্য হচ্ছি। আই এম সরি মিস্টার নীরব। মিমির কথাটা শুনে পুরো স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমার এই পরিস্থিতিতে যদি চাকরিটা চলে যায় তাহলে মরে যাওয়া ছাড়া আমার কাছে কোনো পথ থাকবে না। আর হ্যাঁ, আপনার এই কাজের জন্য আমি ইচ্ছে করলে আপনাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু না, আমি সেই কাজ কখনোই করব না, কারণ আমি সবার মতো স্বার্থপর না। মিমির কথাগুলো শুনে এক নিমিষে যেন আমি সকল আশা ভরসা হারিয়ে ফেললাম। চারদিক থেকে ঘন অন্ধকার যেন আমাকে ছেয়ে যাচ্ছে, দু চোখে কিছুই দেখতে পারছি না, শুধু অধরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তারপর নিজেকে একটু শান্ত করে বললাম, প্লিজ ম্যাম এমনটা করবেন না, এই সময় আমার এই চাকরিটা অনেক প্রয়োজন। সরি মিস্টার নীরব, আমি একবার যা বলি তাই করি, আমার কথা একটুও নড়চড় হয় না। সো আমি আপনাকে ফায়ার করেছি, তাই আপনাকে আর অফিসে আসতে হবে না। আর হ্যাঁ, আমার এত বড় লস হওয়ায় আপনার এই মাসের স্যালারিও আপনি পাচ্ছেন না। সো আই এম সরি। কথাটা বলেই কলটা কেটে দিল। আমি মিমির এই কথাগুলো শুনে পাগলের মতো হ্যালো হ্যালো বলতে লাগলাম, কিন্তু পরে থেকে কলটা কেটে দিয়েছে। আমি মিমিকে আরও 2বার কল দিলাম, কিন্তু ধরলো না, তাই 3বারের মতো কল দিতেই দেখি ফোন বন্ধ। মিমির ফোন বন্ধ দেখে আমার মাথায় কিছুই কাজ করছে না, কী করব আর মিমিকে কীভাবে বা বোঝাবো কিছুই বুঝতে পারছি না। আর এদিকে আমার পরিস্থিতি ও আর্থিক অবস্থা একটু ভালো না, এই চাকরিটা যদি চলে যায় তাহলে কি করব কি খাবো কিছুই বুঝতে পারছি না। তার উপরে স্যালারিও নাকি পাবো না, কিন্তু মায়ের পিছনে অনেক টাকার দরকার, কারণ যে হাসপাতালে মাকে ভর্তি করেছি সেখানে অনেক টাকা লাগে, আর সেই টাকা কিভাবে দেব এবং মায়ের ওষুধের টাকাই বা কীভাবে জোগাড় করব কিছুই মাথায় আসছে না। আমি কোনো কিছু ভাবতে পারছি না, মিমি এতটা স্বার্থপর কীভাবে হয়ে গেল। আমি না হয় ভুল করেছি, কিন্তু সেটা তো আমি ইচ্ছে করে করিনি, সব মিমির বাবার চাল ছিল। যাই হোক,
আমি না হয় দোষ করেছি, কিন্তু আমার মা কি দোষ করেছে? আমার মায়ের জন্য হলেও তো স্যালারিটা দিতে পারতো। আমি চুপচাপ হসপিটাল থেকে বের হয়ে রাস্তার বাড়িতে অসহায়ের মতো হাঁটতে লাগলাম। কি করব কিছুই মাথায় আসছে না। চারদিক থেকে নানান ধরনের টেনশন ক্রমশই মাথায় ভনভন করছে। আজ এই মুহূর্তে নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে। তাই কিছুক্ষণ পর পর আকাশের দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করি, আল্লাহ, আমার থেকে এটা কেমন পরীক্ষা নিচ্ছে? এখন আমি কি করব? টাকাই বা কোথায় পাবো? রাস্তা দিয়ে হাঁটছিলাম আর আনমনেই এগুলো ভাবছিলাম। আর এগোতে ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছি খেয়ালই করিনি। অপর পাশ দিয়ে একটা বাস দ্রুত আসতে আসতে হর্ন দিতে লাগলো, কিন্তু আমার কানে ওই হর্নের শব্দ একটুও যাচ্ছে না। বাসটা অনেক জোরে চলছিল, তাই ব্রেক করার পরও আমাকে ধাক্কা দেবে। ঠিক তখনই কোত্থেকে যেন একটা ছেলে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে রাস্তার পাশে নিয়ে আসলো। আর তখনই আমার হুঁশ ফিরল। আর ওইদিকে বাসের হেল্পার এবং ড্রাইভার আমাকে গালাগাল দিতে দিতে চলে গেল। ছেলেটা আমাকে রাস্তার পাশে নিয়ে বলল, এই মিয়া, আপনি পাগল নাকি? আরেকটু হলেই তো বাসের নিচে চাপা পড়তেন। আমি ছেলেটার কথা কিছুই বুঝলাম না, কারণ কি বলবো, এখন তো আমি বেঁচে প্রায় মৃত। আমি ছেলেটার কাঁধে হাত দিয়ে চোখের ভাষায় ধন্যবাদ জানিয়ে আবার আস্তে আস্তে হেঁটে চলে যেতে লাগলাম। ছেলেটা এবং রাস্তার পাশে থাকা লোকজন অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু আমি তাদের পরোয়া না করে নিজের মতো রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে লাগলাম। এখান থেকে বাসা অনেক দূর, কিন্তু আমার কাছে বেশি টাকা নেই, তাই রিক্সায় গেলাম না। প্রায় ঘন্টাখানিক হেঁটে বাসে আসলাম। আর বাসায় এসে ভাবতে লাগলাম কি করা যায়। মাথাটা একটু কাজ করছে না, তাই বাড়ির পেছনে একটা চেয়ার নিয়ে বসে আছি। তখন শায়লা কল দিল। আমি শায়লার কল রিসিভ করতে শায়লা বলল, নীরব ভাইয়া, সরি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ম্যাম আমার কোনো কথাই শুনলো না। আমি ম্যামকে অনেক বুঝিয়েছি, কিন্তু ম্যাম উল্টো রেগে গিয়ে বলল আপনার হয়ে বেশি কথা বললে আমাকেও নাকি আপনার মতো ফায়ার করতে বাধ্য হবে। আরে না না, আপনি আমার জন্য চাকরিটা হারাবেন কেন? মিমিকার কিছু বলা লাগবে না, ওর যা মনে এসেছে তাই করেছে, কিন্তু একদিন ঠিক বুঝবে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আপনি যদি পারমিশন দেন তাহলে ওই কথাগুলো আমি ম্যামকে বলে দিব, হয়তো এতে সব ঠিক হয়ে যেতে পারে। না না শায়লা, মিমিকে কিছুই বলা লাগবে না। আর ওর যদি এখন এইগুলো কথা বলেন তাহলে বিশ্বাস তো করবে না, উল্টো আপনার চাকরিটা চলে যেতে পারে। হ্যাঁ তাও ঠিক, কিন্তু এখন কি করব ভাইয়া? থাক আপু, আপনাকে আর কষ্ট করতে হবে না, যা হবার তাই হবে, আল্লাহ ভরসা। আচ্ছা ভাইয়া, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন প্লিজ, আমি দেখা করতে আসব। আচ্ছা ঠিক আছে, কথাটা বলেই কলটা কেটে দিলাম। আর ওইদিকে আমি হসপিটাল থেকে চলে আসার পর মায়ের শরীরটা অনেক খারাপ হয়ে পড়ে। এক কথায় মা কেমন যেন করছে, তাই সঙ্গে সঙ্গে ছোট ভাই আমাকে কল দিয়ে কান্না করতে করতে বলল, ভাইয়া, মা যেন কেমন করছে, তুমি একটু তাড়াতাড়ি আসো হসপিটালে। আমি ছোট ভাইয়ের কথাটা শোনা মাত্রই দৌড়ে রাস্তা দিয়ে একটা অটো নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে দেখি মা কেমন যেন করছে। মা আমাকে দেখে আস্তে আস্তে হাতটা বাড়িয়ে আমাকে কাছে ডাকছে, তাই সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছে গিয়ে বসলাম। মা কথা বলতে পারছে না, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর তখনই ডক্টর এসে বলল, মায়ের নাকি ভালো একটা হসপিটালে নিয়ে যাওয়া লাগবে, কারণ তাদের হসপিটালে ভালো ডক্টর আসেনি, সে নাকি ছুটিতে আছে। তাই কোনো দিশা না পেয়ে অ্যাম্বুলেন্সে করে শহরে ভালো একটা হাসপাতালে মাকে নিয়ে গেলাম। হসপিটালে মাকে নিয়ে যেতে ডাক্তার এবং নার্স মাকে ভিতরে নিয়ে গেল, কিন্তু ভেতরে নিয়ে বলল 50,000 টাকা ক্যাশে জমা দিতে হবে, কিন্তু আমার কাছে এত টাকা নেই, হসপিটালে ক্যাশে জমা দেবো কীভাবে? আমি ডক্টরদের অনেক বুঝিয়েছি, এমনকি পা পর্যন্ত ধরেছি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। তারা সবাই একটা কথাই বলছে, তাদের হসপিটালে একটা রুলস আছে, আর তারা এই রুলসের বাইরে যেতে পারবে না। তারপর আমি তাদের বলেছি আমার কাছে এখন টাকা নেই, কিন্তু পরে আমি তাদের টাকা শোধ করে দেবো, কিন্তু তবুও তারা মায়ের চিকিৎসা করলো না। আমি কান্না করতে করতে দৌড়ে গিয়ে মায়ের কাছে গেলাম, আর গিয়ে দেখি মা আমার কেমন যেন করছে। তাই মায়ের ওই অবস্থা দেখে কেন যেন আমার কলিজা ফেটে যাচ্ছিল। সেই মুহূর্তে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন একটা লোক অনেক জোরে ব্যস্ত হয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল, আর বলছে তার স্ত্রীর নাকি ও নেগেটিভ রক্তের প্রয়োজন, আর এই রক্ত 2 ঘন্টার মধ্যে লাগবে, কিন্তু কোথাও পাচ্ছে না। তাই আমি আর কিছু না ভেবে লোকটাকে থামিয়ে বললাম, ভাই একটু দাঁড়ান, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি রক্ত দিতে চাই। লোকটি আমার কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাই, সত্যি কি আপনি রক্ত দিতে চাচ্ছেন? হ্যাঁ ভাই, কিন্তু আমাকে কিছু টাকা দিতে হবে, আমার মায়ের শরীরটা ভালো নেই, তাকে এখানে ভর্তি করাতে হবে, অনেক টাকার দরকার। আচ্ছা ভাই, আপনি একটু চিন্তা করবেন না, আপনি আগে রক্ত দেন, তারপর আপনার মায়ের ভর্তির জন্য টাকা আমি দিব। আচ্ছা ভাই চলেন। কথাটা বলে লোকটির সাথে ডাক্তারের কাছে যেতেই ডক্টর বলল রক্তের ব্যবস্থা নাকি হয়ে গেছে। তাই লোকটি আমার কাঁধে হাত রেখে বলল, ভাই, রক্তের ব্যবস্থা হয়ে গেছে, আপনার আর কষ্ট করতে হবে না, আপনি এখন যেতে পারেন। আমি লোকটি এবং ডক্টরের কথা শুনে কোনো কিছুই বললাম না, এক বুক কষ্ট নিয়ে সেখান থেকে চলে আসলাম।
আমি মার কাছে এসে মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর তখনই মা অসুস্থ গলায় বলল, নীরব, বাবা কান্না করিস কেন? আমার তো কিছুই হয়নি, আমি ঠিক আছি। দেখিস, আমি ঠিক ভালো হয়ে যাব। আর আমি জানি এখানে অনেক টাকা লাগবে, তাই আমি এখানে ভর্তি হতে চাই না। তুই আমাকে বাসায় নিয়ে যা বাবা, আমার বাসায় যেতে খুব ইচ্ছে করছে। আমি মায়ের কথা শুনে কান্না করতে করতেই মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ মা, তুমি ঠিক হয়ে যাবে, আগের মতোই ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাকে এখন বাসে গেলে হবে না, আমি তোমাকে আজকে এখানে ভর্তি করাবো। তুমি একটু থাকো, আমি আসছি। কথাটা বলে বসা থেকে দাঁড়িয়ে চোখটা মুছে ছোট ভাইকে বললাম মায়ের পাশে থাকতে। তারপর হসপিটাল থেকে বেরিয়ে মনে মনে ভাবলাম, টাকা যেহেতু কোথাও পাচ্ছি না, তাই আজকে নিজের গায়ের রক্ত বিক্রি করে মাকে হসপিটালে ভর্তি করব। এতে যা হবার হবে, মাকে বাঁচাতে পারবো, এটাই অনেক। তারপর একটা হসপিটালে গিয়ে 2 ব্যাগ রক্ত বিক্রি করে আসলাম। আর এই রক্তের জন্য তারা আমাকে 15,000 টাকা দিল, কারণ তাদের হসপিটালে এক অপারেশনের রোগী ছিল যার কিনা এমার্জেন্সি ও নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। আমি সময় মতো রক্ত না দিলে হয়তো লোকটা মারা যেত। আমার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেওয়ার পর আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে, আর শরীরটাও দুর্বল হয়ে পড়েছে, কিন্তু তবুও হাল ছাড়লাম না। এই অবস্থাতেই তাড়াহুড়ো করে হসপিটালে যাচ্ছিলাম। আর তখনই ছোটো ভাই কল দিল, তাই কলটা রিসিভ করতে ছোটো ভাই কান্না করছে। আমি ছোটো ভাইয়ের কান্নার শব্দ শুনে কিছুটা উত্তেজিত হয়ে বললাম, কী রে, কী হয়েছে, কান্না করছিস কেন? ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি হসপিটালে আসো। কেন, কি হয়েছে? না ভাইয়া, তেমন কিছু না, তুমি একটু তাড়াতাড়ি আসো। কথাটা বলে কলটা কেটে দিয়েই একটা রিক্সা নিয়ে হাসপাতালে যেতে লাগলাম। কিন্তু ছোটো ভাইয়ের কথাটা কেমন যেন মনে হলো, একটু ভালো লাগলো না। আর বুকের মধ্যে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। মায়ের কিছু হয়নি তো? না না, আমি কি ভাবছি, মায়ের কিছুই হবে না, আমি মায়ের কিছুই হতে দেব না। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে যেতেই দেখি মা যেখানে ছিল সেখানে অনেক ভিড়। আর এত মানুষের ভিড় দেখে আমার বুকটা ধুকধুক করতে লাগলো। তাই আস্তে আস্তে মায়ের ওখানে যেতেই ছোটো ভাই দৌড়ে এসে আমাকে জোরে ধরে চিৎকার দিয়ে কান্না করছে আর বলছে, ভাইয়া, মা কথা বলছে না। ভাইয়া, মা কথা বলছে না কেন? আমি ছোটো ভাইয়ের কথাটা শুনে নিজেকে একটু সামলাতে পারছি না, কি করবো কিছুই বুঝতে পারছি না। তাই পাগলের মতো মায়ের কাছে গিয়ে দেখি মা আর নেই। সঙ্গে সঙ্গে দাঁড়ানো অবস্থায় ধপ করে ফ্লোরে হাঁটু গিয়ে চিৎকার দিয়ে মাকে ডাকতে লাগলাম, মা, ও মা, চোখ খোলো, দেখো আমি এসছি, অনেক টাকা নিয়ে এসছি, আর তোমাকে কষ্ট করতে হবে না। মা, মা চোখ খোলো না, তোমাকে ছাড়া আমরা কীভাবে থাকবো, মা চোখ খোলো। পাগলের মতো কান্না করতে করতে বলতে লাগলাম, কিন্তু মা উঠছেই না। তাই মাকে জড়িয়ে ধরে শিক্ষা দিয়ে কান্না করতে লাগলাম। আমাদের কান্না দেখে আশেপাশে সবাই কান্না করছে, আর ছোটো ভাইতে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। রহিম চাচা আমাদের এভাবে কান্না করছে দেখে সেও দেয়ালের সাথে পিঠ লাগিয়ে কান্না করছে, আর কিছুক্ষণ পরপর গামছা দিয়ে মুখ মুছছে। আমার অনেক কষ্ট হচ্ছে আর রাগ হচ্ছে, তাই সঙ্গে সঙ্গেই উঠে টাকাগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়ে তার মুখে টাকাগুলো ছুঁড়ে মেরে বললাম, আপনারা তো টাকাই চেয়েছিলেন তাই না, এই নেন, আপনাকে টাকা দিলাম, আর ফিরে দেন আমার মাকে। আমার কথাগুলো শুনে সব ডাক্তার এবং নার্স মাথা নিচু করে দাঁড়িয়েছে, কেউ কোনো কথা বলছে না। তাই আমি আবার বললাম, কি হলো, কথা বলছেন না কেন? ফিরে দেন আমার মাকে। এটাই কি সেই হাসপাতাল যেখানে মানুষের সব সমস্যা দূর করে নতুন জীবন ফিরিয়ে দেওয়া হয়? আমার তো মনে হয় না এটা সব মানুষের জন্য তৈরি হয়েছে। এটা শুধু তৈরি হয়েছে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার জন্য, আর সেই মোটা অঙ্কের টাকা দিতে না পেরে গরিবরা মারা যাচ্ছে। এটাই কি আপনারা চান? কেউ কোনো কথা বলছে না, তাই আমি সবার উদ্দেশ্যে বললাম, ছি, দীক্ষা জানে আপনাদের মতো ডক্টরদের, যারা মানুষ নামে পশু। কথাটা বলেই ওখান থেকে চলে আসলাম। তারপর মাকে নিয়ে এসে জানাজা পড়ে মাটি দিয়ে আসলাম। উঠানে সবাই বসে আছি, আর ছোটো ভাই এখনও কাঁদছে, আর আমার চোখ বেয়ে অঝরে পানি পড়ে যাচ্ছে, থামার কোনো নামই নিচ্ছে না। এক কথায় মা এভাবে টাকার অভাবে বিনা চিকিৎসায় আমাদের ছেড়ে চলে যাবে, তা কখনোই ভাবিনি। আমার মনটা এখনও মায়ের কাছেই পড়ে আছে, আর ছোটোবেলার কথাগুলো অনেক মনে পড়ছে। মায়ের সেই আদর, তারপর ঘুম পাড়ানো, এমনকি খেতে না ছিল অনেক বাহানা নিয়ে খাওয়াতো। সব কিছু যেন আমার সামনে ভেসে উঠছে। আর তখনই মাথাটা কেমন যেন করে উঠল, শরীরটাও ক্লান্ত লাগছে, তাই ঘুমও পাচ্ছে অনেক। মনটা যাচ্ছে মায়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যায়, আর কখনো যেন কেউ মায়ের পাশ থেকে ডেকে আমার ঘুম ভাঙাতে না পারে। এদিকে মিমির দেওয়া কষ্ট, আর অন্যদিকে মায়ের মৃত্যু শোক। আর এমনিতেও শরীরে বেশিরভাগ রক্ত বিক্রি করে দিয়েছি, তাই শরীরটা অনেক ক্লান্ত লাগছে, মাথাটাও ঝিমঝিম করছে, কিছুই ভালো লাগছে না। শরীরটা নিমিষে ঘেমে একাকার হয়ে গেল, কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে, চোখটা কেমন ঝাপসা হয়ে আসছে। আর তখনই প্রচণ্ড জোরে কারেন্টের শক খাওয়ার মতো মাথায় একটা শক খেলাম, আর তখনই চেয়ার থেকে ডলে পড়ে গেলাম মাটিতে। আমাকে এভাবে মাটিতে ডলে পড়তে দেখে সবাই দৌড়ে এসে আমাকে ধরলো, কিন্তু আমি কথা বলতে পারছি না, এমনকি হাতও নাড়াতে পারছি না। সব কিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগছে, সবার কথাও কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে, চোখে সব কিছু ঝাপসা। তারপর তারা সবাই মিলে আমাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল।
আমার অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল, কারণ অবস্থা ভালো হলো না। সবাই কান্না করছে, এমনকি ছোট ভাই মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে। ছোট ভাই কারোর সাথে কথা বলছে না, চুপচাপ এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়েছে আর চোখের পানি ফেলছে। এমন করে দিনটা কেটে গেল। সন্ধ্যায় হঠাৎ ঘুম ভাঙতেই শরীরটা কেমন যেন করতে লাগলো, মাথা ঝিমঝিম করছে আর চোখেও কিছু দেখছে না, সবকিছুই যেন ঝাপসা ঝাপসা লাগছে। আমি কোনো মতে হাত নিয়ে ছোট ভাইকে আমার কাছে আসার জন্য ইশারা দিলাম, আর তখনই ছোট ভাই এসেই আমাকে জোরে ধরে জোরে জোরে কান্না করতে লাগলো। আমি কিছুই বলতে পারছি না, আমার কথা বলার শক্তিটা পাচ্ছি না, কিন্তু অনেক কষ্টে ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভাই কান্না করিস না, আল্লাহকে ডাক, আল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। কথাটা বলতেই মনে হলো আমার বুকে প্রচণ্ড জোরে কেউ জাতা দিয়ে রেখেছে, যে কারণে নিঃশ্বাস নিতে পারছি না। তাই জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আর সেটা ছোট ভাই দেখে দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে আনতে ডাক্তার আমাকে দেখে সঙ্গে সঙ্গেই অক্সিজেন লাগিয়ে দিল। এখন একটু নিঃশ্বাস নিতে পারছি। তাই ছোট ভাইকে ইশারা দিয়ে আমার মোবাইলটা দিতে বললাম। ছোট ভাই মোবাইলটা দিতেই আমার অনেক কষ্টে কাঁপা কাঁপা হাতে মোবাইলটা ধরে শালাকে কল দিলাম। শালা কল ধরতে আমি মোবাইলটা ছোট ভাইয়ের হাতে দিয়ে বললাম কথা বলতে। ছোট ভাই বুঝে গেল কি করতে হবে, তাই ছোট ভাই শালাকে সালাম দিতে শালা বলল, ওয়ালাইকুম আসসালাম। কে, নীরব ভাইয়া? জি না আপু, নীরব ভাইয়ের ছোট ভাই। ও আচ্ছা, তো কেমন আছো তুমি? জি আপু, আসি কোনো মতে। তো ভাইয়া, মনে হচ্ছে তোমার মন খারাপ, আর কণ্ঠটাও কেমন যেন লাগছে, মনে হচ্ছে কান্না করছো। আপু নীরব ভাইয়া হসপিটালে। ছোট ভাইয়ের কথাটা শুনে শালা অনেকটা ঘাবড়ে গিয়ে বলল, মানে নীরব ভাইয়া হসপিটালে? কিন্তু কেন, ওদের কি হয়েছে? জানি না আপু, ভাইয়ার কি হয়েছে। গতকাল রাতে আমার মা মারা গেছে, তাই নীরব ভাইয়া অনেক ভেঙে পড়েছিল। শালা ছোট ভাইয়ের কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই সঙ্গে সঙ্গে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছো তুমি? সত্যি তোমার মা মারা গেছে? হ্যাঁ আপু, আর নীরব ভাইয়ারও শরীরটা বেশি ভালো না, এমনকি কথাও বলতে পারছে না। আচ্ছা ভাইয়া, চিন্তা করো না, আমি কাল সকালেই চলে আসব। আসলে 2 দিন পর মিমির বিয়ে ওই রনি নামক ছেলেটার সাথে, তাই মিমির বিয়ে উপলক্ষে পুরো অফিস 3 দিনের ছুটি দিয়েছে। কাল থেকে অফিসের ছুটি শুরু, আর সেই ছুটিতেই শাইলা আমার সাথে দেখা করতে আসবে। আচ্ছা আপু, সাবধানে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি নীরব ভাইয়ার একটু খেয়াল রেখো, আমি ঠিক সকাল সকাল চলে আসব। কথাটা বলে কলটা কেটে দিল। পরের দিন শাইলা ছোট ভাইয়ের সাথে কথা বলে খুব তাড়াতাড়ি হসপিটালে চলে আসলো। আর এসে আমাকে এই অবস্থা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তাই দরজার সামনে দাঁড়িয়ে চলো চলো চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি শালাকে দেখে চলো চলো চোখে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে আসলে অনেক ভালোবাসে। আমি শালাকে দেখে হাতের ইশারা দিয়ে আমার কাছে আসতে বললাম। শালা আমার হাতের ইশারায় আস্তে আস্তে আমার কাছে আসতে লাগলো। শালার চোখ দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। আমি শালাকে এখানে দেখে মন থেকে অনেক খুশি হয়েছি, কারণ শালা এত দূর থেকে আমাকে দেখতে এসেছে, এটা যেন স্বপ্নের মতো। শালা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। আমি ঠিকই বুঝতে পারছি শালা কি বলতে চাচ্ছে, কিন্তু আমি এটাও বুঝতে পারছি আমার এতে বেশি সময় নেই। হয়তো আমার ইচ্ছেটাই পূরণ হতে চলেছে, হয়তো খুব শীঘ্রই মায়ের পাশে গভীর ঘুমে তলিয়ে যাব, আর কি আমার ঘুমটা ভাঙাতে পারবে না। আমি অক্সিজেন মাস্কটা খুলে মুখ ফুটে খুব কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, শায়লা আপনি ভালো আছেন? শায়লা আমার কথাটা শুনে এবার নিজেকে ঠিক রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, খুব ভালোবাসি আপনাকে, কখনোই মুখ ফুটে বলতে পারিনি, কারণ ভয় হতো যদি আপনাকে হারিয়ে ফেলি। আমি শালার কথাগুলো শুনে শালার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, আল্লাহ চাইলে আমাদের মিল হবে। হ্যাঁ ইনশাল্লাহ, আর আমি আপনার কিছু হতেই দেব না। আপনি ঠিক আগের মতো ভালো হয়ে যাবেন, আবার সব কিছু সুন্দরভাবে শুরু করতে পারবেন। তাই যেন হয়। হ্যাঁ ইনশাল্লাহ। শালা আমার একটা কথা রাখবেন? হ্যাঁ বলেন, কি করতে হবে? আমাকে একটা চিঠি লিখে দেবেন, আর সেটা একটু কষ্ট করে মিমির বিয়ের দিন মিমির হাতে দিবেন, প্লিজ না করবেন না। আরে কি বলছেন এসব? না করব কেন? কি লিখতে হবে বলেন, আমি লিখে দিচ্ছি। শালার কথা শুনে ছোট ভাই দৌড়ে গিয়ে একটা কাগজ আর একটা কলম নিয়ে শালার হাতে দিল। জি, এবার বলুন কি লিখতে হবে। শালা কাগজ কলম নিয়ে লেখার জন্য প্রস্তুত হলো, আর আমি খুব কষ্ট করে আস্তে আস্তে সব কিছু বলতে লাগলাম, আর শালা খুব সুন্দর করে লিখতে লাগলো। আমি শালাকে কথাগুলো বলছি, আর আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর শালা লিখতে লিখতে চোখের পানি ফেলছে। 5 মিনিটের লেখা প্রায় আধ ঘন্টা শেষ হলো, কারণ আমার কথা বলার শক্তি ছিল না। শালাকে যেভাবে বলছি শালা ঠিক ওভাবেই লিখেছে। শালা লেখা শেষ হলেই শালা টিস্যু দিয়ে চোখটা মুছে ফেললো। ভাইয়া লেখা শেষ।
শাইলা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বাসা খুঁজে পাচ্ছি না। আপনি আসলে অনেক ভালো একটা মেয়ে। ভাইয়া, এখন আপনি কথা বলবেন না প্লিজ। কথা বললে হয়তো আপনার কষ্ট হবে। আমি আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছি আর কথা বলছি অনেক, যে কারণে অনেক কষ্ট হচ্ছে। শালের কথাটা শুনে কিছু বলতে যাব, আর তখনই সেই ঘটনাটা আবার ঘটলো। মনে হলো মাথায় অনেক জোরে কারেন্টের মতো কিছু একটা শক দিল, আর সঙ্গে সঙ্গে এই চোখ দুটো পুরো ঝাপসা হয়ে গেল। নিঃশ্বাস নিতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছি, তা দেখে শায়লা অনেকটা ঘাবড়ে গেল। তাই সঙ্গে সঙ্গে বসা থেকে উঠেই অক্সিজেন মাস্কটা আমার মুখে দিয়েই জোরে জোরে চিল্লিয়ে ডাক্তারদের ডাকতে লাগলো। ছোট ভাই দৌড়ে আমার কাছে এসে কান্না করতে লাগলো। আমার কিছুই ভালো লাগছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তাই নিঃশ্বাস নিতে না পারায় ছটফট করতে লাগলাম। শরীরটাও ঠান্ডা হয়ে আসছে। শায়লা আমার এই অবস্থা দেখে মুখে হাত দিয়ে জোরে জোরে কান্না করতে লাগলো। ইতিমধ্যে ডাক্তারও চলে এসছে। ডাক্তার এসে তাড়াতাড়ি আমার মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিল, কারণ সেটার কারণে আরও নিঃশ্বাস নিতে পারছে না। কিন্তু ডাক্তাররা মাস্কটা খোলার সঙ্গে সঙ্গে শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে শেষ নিঃশ্বাসটা বের করে দিল। এখন আর কিছুই দেখতে পারছি না, আর না পারছি কথা বলতে, আর কখনো চাইলেও কথা বলতে পারবো না। আমার ইচ্ছেটাই পূরণ হলো। মায়ের সাথে গভীর ঘুমে তলিয়ে গেলাম। কখনো কেউ আমাকে ডেকে তুলতে পারবে না, আর কখনো ঘুমটা ভাঙবে না। সবাই আমার জন্য কান্না করবে, কিন্তু কেউ আমাকে আর কখনো দেখতে পারবে না। জানি না জীবনে কখনো কোনো ভুল করেছিলাম কিনা, আর যদি করেই থাকি সবার কাছে ক্ষমা চাই। শালাকে বলে দিলাম আমার লেখা কথাগুলো মিমির বিয়ের দিন যেন মিমির হাতে দেয়। আমি মিমিকে বারবার সত্যি কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু মিমি কখনো আমার সেই কথাগুলো শোনেনি। অনেক বলতে চেয়েছি কিন্তু পারিনি, আর সেই না বলা কথাগুলি রেখে মিমিকে জানাতে হলো। আর না বলে কোনো উপায় নেই। কারণটা হলো আমি চাই না আমার মৃত্যুর পরেও মিমি আমাকে ক্ষমা না করুক। হ্যাঁ, দোষটা হয়তো আমারই ছিল, কিন্তু তার পেছনে আরেকজনের হাত ছিল, সে হলো মিমির বাবা। অন্তত মিমি সত্যি কথাগুলো জানার পর আমাকে ক্ষমা করে দেবে, এটাই অনেক। আমি চাই মিমি যেন আমাকে মন থেকে ক্ষমা করে দেয়। আমার প্রতি ওর যত রাগ অভিমান, এমনকি ঘৃণা তৈরি হয়েছে, সব যেন ভুলে কি আমাকে ক্ষমা করে দেয়। মৃত্যুর আগে মিমিকে খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু মিমি তো আমাকে দেখতে কখনোই আসবে না। এজন্য মিমিকে বলিনি, আর আসারও দরকার নেই, কারণ আমি চাই না আমাকে এই অবস্থায় সামনাসামনি দেখে মিমি কষ্ট পাক। আর এখন আর কিছুই করার নেই, কারণ গল্পটা হয়তো এখানেই শেষ। সবাই কান্না করছে, আর ছোট ভাই অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছে। কান্না করতে করতে এখনও কান্না করতে পারছে না। অন্য মানুষকে হয়ে এক দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে, হয়তো আগের দিনগুলো ভাবছে। তারপর আমাকে বাসায় নেওয়া হলো। তারপর ইসলামের বিধান অনুযায়ী সব কিছু সম্পন্ন করে দাফন করা হয়ে গেল। শালা এখন আমাদের বাসায় আছে। ছোট ভাই কিছুতেই আমার মৃত্যুটা মেনে নিতে পারছে না, কারণ একদিন আগে মা মারা গেল, তার পরের দিন একমাত্র বড় ভাই। এখন তো আর ছোটর কেউই রইল না, ইতিম হয়ে গেল। শালা চেয়ারে বসে কান্না করছে, আর কিছুক্ষণ পর পর ছোটোর দিকে তাকাচ্ছে। হয়তো ছোটোর প্রতি শালার মায়া হচ্ছে, কারণ ছোটরা তো এখনো কেউই রইল না। আগামীকাল মিমির বিয়ে, তাই একদিন আগে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে। সারাদিন পার হয়ে বিকেল হয়ে গেল। এখন শায়লার ঢাকায় ফিরে যেতে হবে, কিন্তু শালার মন কিছুতে যেতে যাচ্ছে না। তবুও শালাকে যেতে হবে। শালা চলে যাবে, কিন্তু বারবার ছোটোর দিকে তাকাচ্ছে, হয়তো ছোটোর প্রতি মায়া হচ্ছে। শালা কিছুক্ষণ ছোটোর দিকে তাকিয়ে কি যেন ভাবলো, পরে ছেলেটার কাছে গিয়ে বসে বলল, ইয়াসিন ভাই, আমার একটা কথা রাখবে? ছোট শায়লার কথা শুনে শালার দিকে অসহায়ের মতো তাকালো, কিন্তু কিছুই বলল না। দেখো ইয়াসিন, আমি কিন্তু নীরব ভাইয়াকে অনেক ভালোবাসতাম, কিন্তু আল্লাহ তো সবার কপালে সবাইকে রাখে না। আর যারা ভালো মানুষ, আল্লাহ তাদের পছন্দ করে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে যায়। শালার কথা শুনে এবার ছোট ভাই চোখের পানি ছেড়ে কান্না করে দিল। ছোটোর কান্না দেখে শালা তার ব্যাগ থেকে টিস্যু বের করে ছোটোর চোখের পানি মুছে দিয়ে বলল, ইয়াসিন, তুমি নীরব ভাইয়ার আপন ছোট ভাই, আর আমি নীরব ভাইয়াকে অনেক ভালোবাসতাম। সেই অনুযায়ী তুমিও আমার ছোট ভাইয়ের মতো, আর এমনি তো আমার কোনো ভাই নেই। তাই তুমি যদি আমাকে আপন বড় বোনের মতো ভাবতে পারো, তাহলে আমি তোমাকে আমার ছোট ভাইয়ের মর্যাদা দিয়ে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে চাই। তুমি কি যাবে আমার সাথে? ইয়াসিন শালার কথা শুনে কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইয়াসিন মনে মনে ভাবলো, ও তো এখন ইতিম হয়ে গেছে, আর এমনিতে ওর কোনো বড় বোন নেই। সে অনুযায়ী শালার সাথে গেলেই ভালো হবে। শালা ছোটকে ভাবতে দেখেই ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ইয়াসিন, আমি কিন্তু নীরব ভাইয়ার ছোট ভাই হিসেবে তোমাকে নিয়ে যাচ্ছি না, তোমাকে আমার আপন ভাই হিসেবে নিয়ে যাচ্ছি। আর সেখানে তুমি অনেক ভালো থাকবে, কারণ আমার মা বাবা তোমাকে ঠিক তাদের ছেলে হিসেবে দেখবে। ইয়াসিন শালার কথা শুনে আবারও চোখের পানি ছেড়ে দিয়ে শালাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শালা ইয়াসিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর শালা সবাইকে বলে ইয়াসিনকে নিয়ে ঢাকায় চলে আসলো। শালা বাসায় এসে ওর মা বাবাকে সব কিছু বুঝিয়ে বলতে তারা ইয়াসিনকে পেয়ে যেন আত্মারও হয়ে গেল, কারণ আজ থেকে তো ইয়াসিন তাদেরই ছেলে।
শালার মা ইয়াসিনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আর শালার বাবা ইয়াসিনের খাবার তালিকায় কি কি পছন্দ করে সেগুলো বাজার থেকে আনতে গেল। এক কথায় তারা ইয়াসিনকে পেয়ে মহা খুশি। রাতের খাবার শেষ করে শালা নিজের রুমে গিয়ে মন খারাপ করে শুয়ে আছে আর আমার কথাগুলো ভাবছিল। তারপর শালা মনে মনে ভাবলো মিমি রাতে কীভাবে এই লেখাটা দেবে, আর মিমি ওই লেখাটা দেখে কী বা বলবে। তারপর এক পর্যায়ে রাত শেষে দিন চলে আসলো। আজ মিমির বিয়ে, তাই শালাকে আজকে মিমির হাতে ওই লেখাটা দিতেই হবে। শালা একটু সাজুগুজু করেনি, সবসময় যেভাবে থাকে ঠিক তেমনভাবে মিমির বাসায় গেল। আর সাজুগুজু করে বা কী হবে, শালা তো আর মিমির বিয়ের দাওয়াত খেতে আসেনি। শালা এসেছে আমার শেষ ইচ্ছাটা পূরণ করতে। বাড়ি বাড়ি মেহমান, চারদিকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আর মিমি আজকে অনেক খুশি, কারণ ওর বিয়ে হতে যাচ্ছে। আজ নীরবের কথা মিমির একটু মনে পড়ছে না, হয়তো নীরবকে ভুলেই গেছে। সবাই সাজুগুজু করে খুব আনন্দ করছে, কিন্তু শায়লা একটু সাজুগুজু করেনি। তাই শায়লাকে দেখে সবাই একটু অবাক হচ্ছে, কিন্তু শায়লা কাউকে পাত্তা দিল না। একটু পরে কাজে এসে মিমি আর রনির বিয়ে পড়াবে, তাই মিমি আর রনির পাশাপাশি দুইটা ছেলে বসে আছে আর দুজন দুজনের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ঠিক তখনই শায়লা মিমির সামনে যেতে মিমি অনেকটা অবাক হয়ে বলল, আরে শায়লা, তোমার এই অবস্থা কেন? একটু সাজুগুজু করো নিচে। শায়লা মিমির কথা শুনে তার ছেলের হাসি এসে বলল, না ম্যাম, সাজুগুজু করিনি, আর করবই বা কেন? আমি তো আর বিয়ের দাওয়াত খেতে আসিনি। শায়লার কথা শুনে মিমি অনেকটা অবাক হয়ে বলল, শায়লা, কি হয়েছে তোমার? এভাবে বলছো কেন? শায়লার কথা শুনে মিমি একটু রেগে গেল। তাহলে কি তুমি একথা বলতে এখানে এসেছো? না ম্যাম, এগুলো বলতে আসিনি, আপনাকে একটা জিনিস দিতে এসেছি। বুঝলাম না কি দিতে এসেছো। মিমির কথা শুনে শায়লা ব্যাগ থেকে সেই কাগজটা বের করে মিমির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন ম্যাম, এটাই দিতে এসেছি। কি এটা? মিমি কাগজটা দেখে অনেকটা অবাক হয়ে বলল, আপনি নিজেই দেখে নিন। শায়লার কথা শুনে মিমি শায়লার হাত থেকে কাগজটা নিল। কাগজটা নেওয়ার পর কাগজের এপিঠ ওপিঠ ঘুরিয়ে দেখলো কিছু লেখা আছে কিনা, কিন্তু এপিঠে ওপিঠে কিছু লেখা ছিল না। তাই মিমি কাগজের খামটা করে ভেতরে কাগজটা বের করেই বলল, কি লেখা আছে এটাতে? পড়ে দেখেন কি লেখা আছে। শায়লার কথা শুনে মিমি কাগজটা খুলে সুন্দরভাবে পড়তে লাগলো। কাগজটায় লেখা ছিল, বাহ, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে ফুটফুটে অপরূপ সুন্দরী এক লাল পরি নেমে এসেছে। মিমি এতটুকু পরেই শালের দিকে তাকিয়ে আবার পড়তে লাগলো, জানো মিমি, আমি একটা সময় ঠিক এই দিনটার অপেক্ষা করতাম। আমি চাইতাম তুমি ঠিক এইরকম লাল শাড়ি পরে আমার ঘরে লক্ষ্মী বউ হয়ে আসো, কিন্তু আফসোস আমার ইচ্ছেটা কখনোই পূরণ হলো না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসতে, আর সত্যি বলতে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। আমার মনে কোনো লোভ লালসা ছিল না, আমি শুধু তোমাকে ভালোই বাসতাম, তোমার বাবার টাকাকে নয়। মিমি এতটুকু পরে আবার শায়লার দিকে তাকিয়ে আবার পড়তে লাগলো, আর হ্যাঁ, আমি জানি আমাকে ভালোবেসে তুমি অনেক কষ্ট সহ্য করেছো, কিন্তু বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি সবসময় চেয়েছি তোমার মুখে যেন মিষ্টিমাখা হাসিটা সবসময় থাকে, যে হাসির ভরসায় আমি সারা জীবনের কষ্ট থেকে ভালো থাকবো। তুমি হয়তো আমাকে এখন আর ভালোবাসো না, কারণ তোমার কাছে এখন আমি লায়ার এবং ক্যারেক্টারলেস, কিন্তু আমি মোটেও এমনটা নই। আর সেদিন আমি নির্মম এক পরিস্থিতির শিকার হয়ে গিয়েছিলাম। আমাকে সেদিন ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়েছিল, আর সেই ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল তোমার বাবা। তোমার বাবা কখনোই চায়নি তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। সেদিন তোমার বাবা আমাকে অফিসে ডেকে নিয়ে তোমাকে ভুলে যেতে বলেছিল, বিনিময়ে আমাকে 50 লাখ টাকা দেবে, কিন্তু সেদিন আমি সেই টাকাটা নিইনি। তাই সে আমাকে এমনভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল যাতে আমি পুরোপুরি ফেসে গিয়েছিলাম। তোমার বাবা তোমাকে ভুলে যাওয়ার জন্য আমার কাছে কান্না করে আমার পা পর্যন্ত জড়িয়ে ধরেছিল, কিন্তু আমি তাতেও তোমার বাবার কথায় রাজি হইনি। তাই সে আমার বাবার দোহাই দিয়েছে, আর তাতেই আমার আর কোনো পথ ছিল না। আমি কান্না করতে করতে তোমার বাবাকে বলেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কখনোই তোমাকে বলতে পারবো না। কিন্তু তবুও তোমার বাবা শোনেনি, আমাকে অনেকভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। আমি কখনোই তোমার বাবার সাথে আমার বাবার পার্থক্য খুঁজে পাইনি, তাই আমি এক চোখেই দেখেছি। তাই তোমার বাবার জায়গায় যদি আমার বাবা থাকতো, তাহলে কি আমি তার কথা ফেলতে পারতাম? হয়তো কখনোই পারতাম না। তাই সেদিন তোমার বাবার কথাই মেনে নিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো টাকা নিইনি বা চাইও নি। ওটা তোমার বাবার সাজানো নাটক ছিল, যাতে আমার প্রতি তোমার ঘৃণা তৈরি হয়। মিমি কথাগুলো পড়ে ইমোশনাল হয়ে গেল, ওই চোখ দুটো ছলছল করছে, কিন্তু তবু আবার পড়তে শুরু করলো। আর তোমার বাবা বলেছিল তোমাকে যেন সত্যি কথাটা না বলি। আর হ্যাঁ, আমি তোমার বাবার কথাটাই রেখেছিলাম, আমি কখনোই তোমাকে সত্যিটা বলিনি। সেদিন আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি একটুও ভালো ছিলাম না, অনেক কষ্ট পেয়েছিলাম, আর সেদিন অনেক কান্নাও করেছিলাম। আমি প্রতিদিনই তোমাকে হারানোর কষ্টে নিজেকে ঘরবন্দি করে রাখতাম আর কান্না করতাম। তারপর মাঝে মাঝে লুকিয়ে তোমাদের বাসার সামনে দাঁড়িয়ে থেকে তোমাকে এক নজর দেখতাম। তারপর হঠাৎ করেই তোমাকে দেখিনি,
শুনেছিলাম তুমি নাকি পড়াশোনার জন্য কানাডা চলে গিয়েছো, আর এই খবর পেয়ে অনেক ভেঙে পড়েছিলাম। তারপর 5 বছর পর যখন তোমার অফিসে যাই, তখন তোমাকে দেখে অনেক অবাক হয়েছি, কারণ আল্লাহ হয়তো আমার কথা শুনেছিল। আমি আল্লাহকে প্রতিদিন বলতাম মৃত্যুর আগে একটিবার যেন তোমাকে দেখতে পাই। কিন্তু দেখো, আমার ভাগ্যটা কত ভালো ছিল। এক নজর কেন, তোমাকে প্রতিদিনই ভালোভাবে দেখতাম। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে, কিন্তু আমি এই কষ্টটা একটুও পুষে রাখিনি, কারণ যত কষ্টই হোক না কেন তোমাকে তো দেখতে পারছি, এটাই অনেক। মিমি চোখ বেয়ে এবার পানি ঝরছে। মিমি কি বলবে তাই বুঝতে পারছে না, তাই মিমি আবারও পড়তে লাগলো। জানো মিমি, তোমাকে আমি অনেকবার সত্যি কথাগুলো বলতে চেয়েছি, কিন্তু আমার প্রতি তোমার এতটাই ঘৃণা চলে এসেছিল, যে কারণে আমার কথা শোনা তো দূরের কথা, আমাকে সহ্যই করতে পারতে না। জানো, তোমার অফিসে জয়েন করার 4 মাস আগে আমার বাবা মারা যায়। অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ আমার বাবা ছিল বট গাছের মতো, সবসময় আমাকে ছায়া দিত। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমাকে ছায়া দেওয়ার মতো কেউই ছিল না। আর আমি এতটাই হতভাগ্য, গরিব ছেলে, যার কাছে কোনো টাকা ছিল না। সেজন্য টাকার অভাবে 2 দিন আগে আমার মাও মারা যায়। আমি আমার গায়ে সবটুকু রক্ত বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু তবুও মাকে বাঁচাতে পারিনি, কারণ তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আমি কখনো চাই না তোমার মনে আমার জন্য ঘৃণা তৈরি হোক বা কষ্ট সারা জীবন পুষে রাখো, তাই সে না বলা কথাগুলো লিখিয়ে বলে দিলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমার প্রতি যে রাগ, অভিমান, ঘৃণা তৈরি হয়েছে, সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দাও। এটাই আমার শেষ ইচ্ছে। আর হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, সবসময় সবার ইচ্ছে তো আর পূরণ হয় না, তাই আমারটাও হলো না। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখটাই দেয়। ভালো থেকো তুমি, অনেক ভালো থেকো, এটাই প্রত্যাশা। মিমি লেখাগুলো পুরোটা পড়েই পাগলের মতো এদিক ওদিক তাকাচ্ছে আর কান্না করছে। ঠিক তখনই শায়লা বলল, ম্যাম, তাহলে এখন আমি আসি। শায়লা বলে চলে যাবে, ঠিক তখনই মিমি দৌড়ে এসে পিছন থেকে শায়লার হাতটা ধরে কান্না করতে করতে বলল, শায়লা, প্লিজ তুমি এভাবে চলে যেও না। নীরব এখন কোথায় আছে প্লিজ বলো, আমি নীরবের সাথে দেখা করব, প্লিজ বলো না নীরব এখন কোথায় আছে। মিমির এমন আচরণ দেখে বাড়ির সব মানুষই মিমির দিকে তাকিয়ে আছে। ম্যাম, আপনার উচিত ছিল সেদিন নীরব ভাইয়ার সব কথাগুলো শোনার, কিন্তু আপনি শোনেননি, তাই আজ অনেক দেরি হয়ে গেছে। শায়লার কথা শুনে মিমি চিৎকার দিয়ে বলল, কি বলছো তুমি, দেরি হয়ে গেছে? আমি নীরবের সাথে দেখা করব, এটাই আমার ফাইনাল। মিমির কথা শুনে শায়লা তার ছেলের হাসি হেসে বলল, কিন্তু সে তো আপনার, আমার, এমনকি কারোর সাথে আর দেখা করতে পারবে না। শায়লার কথাটা শুনে মিমি ঠিক কি বলবে কিছুই বুঝতে পারছে না। পাগলের মতো কান্না করতে করতে চিৎকার দিয়ে বলল, পাগল হয়েছো তুমি? কিসব বাজে বাজে কথা বলছো? নীরব কোথায় আছে সেটা তো বলো। শায়লা এবার আর কোনো কথা না পেয়েছে সোজাসুজি বলে দিল, নীরব ভাইয়া আর বেঁচে নেই, গতকাল পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। শায়লার কথা শুনে মিমি না বলে জোরে এক চিৎকার দিয়ে স্তব্ধ হয়ে গেল, আর কোনো কথাই বলছে না। আসলে মিমি এখনো নীরবকে ঠিক আগের মতোই ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসার উপরে ঘৃণার স্তর পড়ে গিয়েছিল, যে কারণে ভালোবাসাটা প্রকাশ করতে পারেনি। আর আজ সেই ঘৃণার স্তরটা ভেদ করে ভালোবাসাটা বেরিয়ে এসছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে, তাই মিমি আমাকে হারালো। মিমি নীরবের মৃত্যুর কথা শুনে এতটাই মানসিকভাবে শক খেয়েছে যা ধারণার বাইরে। মিমি কোনো কথাই বলছে না, এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মিমির ভাবসাব একটু সুবিধার না, মিমিকে দেখে কেমন যেন মনে হচ্ছে, তাই শালা কিছুটা ঘাবড়ে গিয়ে মিমির হাতের ডানা ধরে ঝাঁকিয়ে বলল, ম্যাম, আপনি ঠিক আছেন তো? আর তখনই মিমি ফ্লোরে লুটিয়ে পড়ল। মিমিকে ফ্লোরে লুটিয়ে পড়ছে দেখে শালা চিৎকার দিয়ে পিছপা হয়ে মিমির দিকে তাকিয়ে আছে। আসলে মিমিও পৃথিবীর মায়া ত্যাগ করেছে। নীরবের মৃত্যুর কথা মিমি সহ্য হয়নি। মিমি এতটাই মানসিকভাবে শখ খেয়েছে, যার ফলে মিমিরও পুরো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল। মিমি এই অবস্থায় দেখে সবাই দৌড়ে এসে মিমিকে ধরাধরি করলো, কিন্তু যখনই বুঝতে পারলো মিমি আর নেই, তখনই সবাই মিমির কাছ থেকে সরে গিয়ে কান্না করতে লাগলো। আজ আবারও ভালোবাসা হেরে গেল মিথ্যের কাছে। আজ একটা মিথ্যের জন্যই 2টা জীবন এভাবে পৃথিবীর মায়া ত্যাগ করলো। তাই সবাইকে একটা কথাই বলতে চাই, ভালোবাসা কখনো ধনী গরিব কালো ফর্সা দেখা হয় না। ভালোবাসতে হলে সুন্দর এমন একটা মন থাকা লাগে, যে মনে কখনোই থাকবে না অহংকার, আর থাকবে না লোভ লালসা। তাহলে পৃথিবীটা হবে সুন্দর এবং ভালোবাসে ভরপুর। এই গল্পতে দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতো। তাদের ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা, কিন্তু মাঝখান থেকে একজন মানুষ সব কিছু শেষ করে দিল। হয়তোবা তাদের সম্পর্কটা এমন নাও হতে পারত, তারা ভালোভাবে বাঁচতে পারত, কিন্তু কথা আছে না, সব কিছু উপরওয়ালার হাতে থাকলেও মানুষ তো উছলা। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। জানি একটু কষ্ট হয়েছে সবার শেষের দিকে, তবে আশা করি গল্পটা একটু ভালো লাগবে আপনাদের কাছে। তো পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। আল্লাহ হাফিজ।